হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু SOE 9 and 10। আমরা যেমন প্রমিস করেছিলাম তেমনই এবিটিএ টেস্ট পেপার সলভ নিয়ে চলে এসেছি। তোমরা ভৌত বিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভের জন্য বহু প্রতীক্ষায় ছিলে, আর আজকে তার অবসান হতে চলেছে। আমরা তোমাদের একটা সবথেকে প্রিয় চ্যাপ্টার আলো বা লাইট, তার 5টি পেজের এবিটিএ টেস্ট পেপার সলভ নিয়ে চলে এসেছি। তো এইভাবে যদি আমরা এবিটিএ সলভ করি চ্যাপ্টার ওয়াইজ, তাহলে অনেক দ্রুত শেষ হয়ে যায়। এবং এক্ষেত্রে একটা সুবিধা আছে, ধরো তুমি আলো চ্যাপ্টারটা রিভিশন করলে, রিভিশন করার সাথে সাথে যদি তার কিছু সেটের কোশ্চেন তুমি করে নাও, তাহলে কিন্তু তোমার তার সাথে কোশ্চেনও প্র্যাকটিস হয়ে গেল। তো এটা হলো বেস্ট প্রসেস, রিভিশন দেওয়ার তার সাথে টেস্ট পেপার সলভ করার। তো চাইলেই তুমি পেজ ওয়াইজ করতে পারো, তবে এটা কিন্তু অনেক ভালো পন্থা। তো এবারে এখানে কতগুলো সেট করবে, তুমি চাইলে অনেকগুলো সেট করতে পারো, কিন্তু আমরা এখানে প্রথমে তোমাদের 5টা সেট করে দিচ্ছি, প্রথম 5টা সেট। বাকি কিছু সেট তোমরা নিজেরা একটু করে নেবে, ওটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে ধরে নিলাম। তো চলো আমরা শুরু করে দিই বেশি কথা না বাড়িয়ে। তো আজকের ভৌতবিজ্ঞান ক্লাসটা ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকেই কিন্তু গুরুত্ব দিয়ে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এটা আমার প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস, দেখি তোমাদের কেমন লাগে। তো চলো শুরু করা যাক। দেখো, যেহেতু বেসিক্যালি আমি 11-12 ফিজিক্স পড়াই, তো 9-10 লেভেলটা আমাদের কাছে খুব ইজি লাগে। তোমাদের কাছে এখন যেহেতু তোমরা 9-10-এ পড়ো, তো তোমাদের কাছে মনে হবে না 10টা অনেকটা কঠিন লাগছে, বাট অ্যাকচুয়ালি 10টা কিছুই নয়। যখন তুমি 11-এ উঠবে তখন ফিল করবে। তো যাই হোক, ওইসব বিতর্কে যাওয়ার দরকার নেই, কারণ তোমার সামনে পরীক্ষা। তো আমরা আসছি সেট 1-এ। সেট 1-এর বিভব কয়ের প্রথম কোশ্চেন আলো থেকে MCQ। তো এখান থেকে তোমরা প্রথম কোশ্চেন MCQ 1.5 এর কোশ্চেন দেখতে পাচ্ছ। কোশ্চেনটা কি আছে? আছে কোনো উত্তল লেন্স থেকে 300 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে সৎবিম্ব তৈরি হয়। তাহলে কি বলেছে? আচ্ছা, আমরা কি জানি এটা মনে আছে? ধরো এটা একটা উত্তল লেন্স, ওকে? তো কোথায় একমাত্র বস্তু রাখলে প্রতিবিম্ব তার আকারের সমান তৈরি হয়? ধরো ধরো এইখানটায় এখানে বস্তু আছে 30 সেমি, তো প্রতিবিম্ব তৈরি হয়েছে এই নিচে। তার মানে তো বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান হবে, একমাত্র এই কন্ডিশনে পসিবল। কারণ বস্তুর দূরত্ব 30 সেমি, প্রতিবিম্ব যদি এর নিচে তৈরি হয় তাহলেই 30 সেমি হবে প্রতিবিম্ব দূরত্ব। এবং এই প্রতিবিম্বটা কোশ্চেনে দেওয়া আছে সৎবিম্ব, এবং দেখো সৎবিম্ব সবসময় উল্টো হয়। তো এটা কোন কন্ডিশনে পসিবল? এটা একমাত্র তখনই পসিবল যখন বক্রতা কেন্দ্রে থাকে। যখন কোথায় থাকে? বক্রতা কেন্দ্রে থাকে বস্তুটি। তো বক্রতা কেন্দ্র মানে কি? আর ওখান থেকে যে ডিসটেন্স মাপবো সেটা হবে আর। তার মানে গল্পটা হলো এটা, যে এইখান থেকে এর আলোক কেন্দ্রের দূরত্বটা হলো আর, বা বক্রতা ব্যাসার্ধ। আর আমরা জানি ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের কি হয়? ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। তাহলে আমার কোশ্চেনে ফোকাস দৈর্ঘ্য জানতে চেয়েছে, সো ফোকাস দৈর্ঘ্য এফ দিয়ে লেখা হয়। এফ কি হয়? আর এর অর্ধেক হয়, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। তাহলে বক্রতা ব্যাসার্ধ আমার কত ছিল? 30 সেমি। তার অর্ধেক করলে কত হয়? অ্যান্সারটা আসে 15 সেমি। তাহলে এখানে আমাদের উত্তর কত হবে? এটার অপশন টিক মারতে হবে, 15 সেমি উত্তর। তাহলে নিয়ম কি? আমরা জানি উত্তল লেন্সে বস্তুটিকে বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্ব ও বক্রতা কেন্দ্রে তৈরি হয়, সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়, সেটা অসৎবিম্ব হয় এবং এই সৎবিম্ব হয় এবং উল্টো হয়। তাহলে 30 সেমি বস্তু ছিল, প্রতিবিম্ব 30 সেমিতে হয়েছে, দ্যাট মিন্স বক্রতা কেন্দ্রে বস্তুটি আছে। তাহলে কোথায় আছে লিখে নেবে যে বক্রতা কেন্দ্রে বস্তুটি আছে। তাহলে বক্রতা ব্যাসার্ধ কত? 30 সেমি দেওয়া রয়েছে। ফোকাস দৈর্ঘ্য কত? 30 সেমির অর্ধেক, 15 সেমি আমাদের উত্তর। বোঝা গেল কনসেপ্টটা? তো এইভাবে ভৌত বিজ্ঞানের যে কোনো নিউমেরিক্যাল কনসেপ্ট ঠিকঠাক জানা থাকলে তুমি করে দিতে পারবে। তো আমি নেক্সট কোশ্চেনে যাই। দেখো, বলছে কোন মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? আমরা এর ফর্মুলা জানি। আচ্ছা, যারা গাণিতিক উদাহরণ নিয়ে খুব ভয় পাও, তারা গাণিতিক উদাহরণ কেমন ভাবে করবে? প্রথমে কোশ্চেনটা মনোযোগ দিয়ে পড়বে, যেমন আমি মনোযোগ দিয়ে কোশ্চেনটা পড়ছি। কোন মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? তো আমার এখানে কোন ভ্যালু দেওয়া রয়েছে সেটা লেখো। প্রথমে দেওয়া রয়েছে ওই মাধ্যমে আলোর বেগ, সেটাকে আমি ভি দিয়ে লিখলাম। তার মান কত? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড।
তারপরে আমাকে মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে বলেছে। মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, মিউ কত জানতে চেয়েছে। এবারে তুমি গিভেন ভ্যালু লিখলে এবং কোনটা তোমার বের করতে বলছে সেটা লিখলে। তারপরে তোমার কাজ হবে তুমি এবারে মনে মনে ভাববে যে এর কোনো ফর্মুলা কি আমার মনে আছে। একদম আমার মনে আছে, মিউ বা প্রতিসরাঙ্ক সবসময় কি হয়, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, এই দুটো রেশিও। তাহলে আমি এটা লিখে দেবো। এইবারে কাজ হলো ক্যালকুলেশন করা। তাহলে মিউ এর মান আমাকে বের করতে বলেছে। সি শূন্য মাধ্যমে আলোর বেগ সবাই জানি যে হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর সেন্টিমিটারে হলে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এখানে মিটারে আছে তো মিটারে রাখতে হবে। এই জিনিসটাও খেয়াল রাখতে হবে ক্যালকুলেশনের সময় যেন সবগুলো একই একক পদ্ধতিতে হয়। ঠিক আছে, হয় সব সিজিএসে, না হয় সব এসআইতে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে, এইটা হলো তোমার সি এর ভ্যালু আর এটা হলো 2 × 10⁸, যেটা আমার গিভেন ভ্যালু, ওই মাধ্যমে আলোর বেগ দেওয়া রয়েছে। লেটস ক্যালকুলেট করলে কি আসে, এটা কাটে এটা কাটে, তো 3 এর 2 মানে কত, 1.5। তাহলে মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত বেরোলো, 1.5। প্রতিসরাঙ্কের কোনো একক হয় না, একই রাশির রেশিও বলে। এটা তোমরা জানো 1.5 কার রেশিও হয়, কার প্রতিসরাঙ্ক হয়, আমরা জানি 1.5 কাঁচের প্রতিসরাঙ্ক হয় বায়ুর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে 1.5 কার প্রতিসরাঙ্ক, কাঁচের। তাহলে ওই মাধ্যমটির নাম কি, যদি এখানে প্রশ্ন দিত মাধ্যমটির নাম কি, সেটা হলো কাঁচ মাধ্যম। তো অত ডিটেলসে দেবে না, এইটুকুই তোমার অ্যান্সার, বোঝা গেল। তাহলে উত্তর করে টিক মারবে 1.3। 1.3 এখানে কোন অপশন আছে, 3 এর 2, তাহলে ওইটাকে আমি লিখবো কি 3 এর 2। সো 3 এর 2 অপশন বিটা কারেক্ট, বোঝা গেল। তো দুটো প্রথমে নিউমেরিক্যালস আমরা ইজিলি তুক্কা মেরে করে দিলাম, তুক্কা নয় ডিটেলসে শিখিয়ে করে দিলাম। আচ্ছা নেক্সট চলো, তো এই গেল দুটো এমসিকিউ। তারপরে তো এই দুটো এমসিকিউ কিন্তু ক বিভাগে ছিল, ক বিভাগের 1.5 আর 1.6 এই দুটো কোশ্চেন পরপর আলো থেকে সেট 1 এর। তারপরে চলো তাহলে এগুলো কিন্তু সেট 1 এর, এটা সেট 1। আচ্ছা আমি এখানে সেট 1টাকে তুলে নিয়ে আসি, সেট 1টাকে ধরে তুলে নিয়ে এসো, তুলে নিয়ে এসো, তুলে নিয়ে এসো, ব্যাস সেট 1 তুলে নিয়ে আসলাম। সেট 1 এর কোশ্চেন দুটো আমরা করলাম, দুটো এমসিকিউ করলাম, 2 নম্বর হলো। তারপরে চলো এবারে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করব বিভাগ খ থেকে। ঠিক আছে, কি কোশ্চেন আছে বলছে, এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্পণে দেখতে চায়। একটা ব্যক্তি বড় বাড়ির, অনেক তালাযুক্ত বাড়ি, তার পুরো প্রতিবিম্ব ছোট্ট একটা দর্পণে দেখতে চায়, তাহলে তার কি ধরনের দর্পণ ব্যবহার করতে হবে বা মিরর ইউজ করতে হবে। দর্পণের ইংরেজি হলো মিরর। তো আমরা জানি এই কোশ্চেনটা তোমার চেনাশোনা লাগছে, তুমি পড়েছো গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কেন উত্তল দর্পণ ব্যবহার করা হয়, পড়েছো কি না পড়নি, পড়েছো। কারণ উত্তল দর্পণে বস্তুর আকারের থেকে ছোট প্রতিবিম্ব তৈরি হয়। কি হয়, বস্তুর আকারের থেকে ছোট প্রতিবিম্ব তৈরি হয়। যখনই তোমার পুরো বহুতল বাড়ি, অনেক তালাযুক্ত বাড়ির পুরো প্রতিবিম্ব ছোট্ট দর্পণের মধ্যে দেখতে হবে, তখন তুমি ইউজ করবে কি দর্পণ, উত্তল দর্পণ। তাহলে কি হবে, ছোট্ট প্রতিবিম্ব তৈরি হবে, পুরো বাড়িটার প্রতিবিম্ব একটা দর্পণই দেখতে পাবে। তাহলে উত্তর কি হবে, কি ধরনের দর্পণ ব্যবহার করবে, উত্তর হবে যে উত্তল দর্পণ ব্যবহার করবে। কারণ একমাত্র উত্তল দর্পণে বস্তুর আকারে ছোট প্রতিবিম্ব তৈরি হয়। কেমন প্রতিবিম্ব, অসৎ বিম্ব তৈরি হয়, মানে সমশীর্ষ খাড়া প্রতিবিম্ব দেখবে, উল্টো বাড়ি দেখবে না। ঠিক আছে, কিন্তু অবতল ব্যবহার করলে অসৎ বিম্ব, খাড়া প্রতিবিম্ব বা সোজা প্রতিবিম্ব কেমন হতো, বড় হতো। বা সমতল দর্পণ ব্যবহার করলে কেমন হতো, সমতল দর্পণ ব্যবহার করলে সেম আকারের হতো। তাই একমাত্র উত্তল ব্যবহার করেই এটা পসিবল। তাহলে উত্তর হবে এটা। এটা সিমিলার কোশ্চেন কি, গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কেন উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এখান থেকে এই কনসেপ্টটা চলে আসছে। নেক্সট চলো, তাহলে এটা 1 নম্বরের কোশ্চেন হলো। আমি জাস্ট এর অ্যান্সারটা লিখলাম, বাকি গুছিয়ে ভাষায় লিখবে যে কি, এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব ছোট দর্পণে দেখতে চাইলে তাকে উত্তল দর্পণ ব্যবহার করতে হবে, এইটুকু লিখলেই ফুল নাম্বার। নেক্সট চলো। আচ্ছা, তো এর সাথে একটা অর ছিল বা অথবা ছিল, কি ছিল, অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মির কিরূপ প্রতিফলন হয়। খেয়াল করো, এই আছে আমার অবতল দর্পণ, অবতল দর্পণ। আচ্ছা, এটা অবতল দর্পণ মানে এই পৃষ্ঠে আলোর প্রতিফলন হয়েছে,
তার মানে অপর পৃষ্ঠ সিলভার কোটেড করা আছে, হ্যাঁ আয়না করা হয়েছে, কারণ সিলভারের কোটিং না দিলে আয়না হবে না। তো এই সাইডটাই প্রতিফলন হয়, এটা কেমন অবতল। আচ্ছা ঠিক আছে বাবু, ঠিক আছে। এখন প্রশ্ন হলো তো সবই ঠিক আছে স্যার, এখানে কি বলেছে? এখানে বলেছে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। তো এটা হলো ধরো প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুলো এসেছে। আচ্ছা প্রধান অক্ষ টেনে দিই, এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এসেছে। ধরো একটা হলো তোমার এই 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 এই, তো আমরা কি জানি অবতল দর্পণে কি হয়? যারা প্রধান অক্ষের সমান্তরাল এই রশ্মিগুলো অবতল দর্পণে প্রতিফলন হয়ে কোথায় গিয়ে মেলে? আমরা জানি মুখ্য ফোকাসে মেলে। এই কনসেপ্ট তোমরা পড়েছো যে কোথায় মেলে বাবু? মেলে তো মেলে স্যার মুখ্য ফোকাসে মেলে, ঠিক বলেছো। তো মুখ্য ফোকাসে মেলে, সবগুলো একটা স্পেসিফিক পয়েন্টে প্রতিফলিত হয়ে মিলবে, ঠিক আছে। এটার নাম কি? মুখ্য ফোকাস, এফ। তো তার মানে কি, এটা রশ্মিগুলো সমান্তরাল ছিল, তাকে একটা বিন্দুতে মিলিত করিয়ে দিল। এই ঘটনাকে বলা হয় অভিসারী প্রতিফলন। কেমন? অভিসারী প্রতিফলন। আর অপসারী হলে কেমন হতো? অপসারী হলে এটা কার ক্ষেত্রে হতো? এটা, হ্যাঁ অপসারী হলে এটা উত্তলের ক্ষেত্রে হতো। উত্তলের ক্ষেত্রে এরকম ছিল, সমান্তরাল রশ্মিগুলো এরকম আসবে, এসে তারা কি একটা পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, হ্যাঁ তার রিফ্লেক্ট হয়ে যখন বেরোবে তখন মনে হবে একটা পয়েন্ট থেকেই যেন বেরিয়ে যাচ্ছে, এই পয়েন্ট থেকেই যেন অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তখন এই অ্যাকশনটাকে বলা হবে কি? অপসারী ক্রিয়া, আর এটা হলো অভিসারী ক্রিয়া। তাহলে কি ধরনের প্রতিফলন হয়? তো উত্তর হবে অভিসারী প্রতিফলন হয়। এই জায়গাতে অনেকেই কনফিউজ হয়ে যায় যে স্যার আবার কি ধরনের প্রতিফলন? আমরা তো জানি এটা অভিসারী ক্রিয়া অপসারী ক্রিয়া, না এটাকে তুমি চাইলে এভাবেও বলতে পারো, অভিসারী প্রতিফলন বা অপসারী প্রতিফলন। তো আমাদের এখানে কি অভিসারী প্রতিফলন, এটা অপসারী প্রতিফলন। তাহলে আমার কোশ্চেন ছিল অবতল দর্পণ, অবতল দর্পণে এসে একটা পয়েন্টে মিলিত হয়, সেটার নাম হলো মুখ্য ফোকাস। তাহলে সমান্তরাল রশ্মি এখানে এসে প্রতিফলিত হয়ে কি হয়ে গেল? প্রতিফলিত হয়ে এরা অভিসারী রশ্মিগুচ্ছ হলো। তাহলে এই প্রতিফলনের নাম কি? অভিসারী প্রতিফলন। তাহলে উত্তরে কি লিখবে? অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কিরূপ প্রতিফলন হয়? অভিসারী প্রতিফলন হয়। উত্তর হয়ে গেল। তাহলে এখানে আমি 2, 1, 3 নম্বর করলাম, কারণ এটা অথবার কোশ্চেন ছিল বিভাগ ক্ষয়ের। তারপরে চলো এবারে আসছি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী, হ্যাঁ 2.7 কোশ্চেন সাদা আলোর। আচ্ছা পেজ নাম্বারও সাথে লিখে দিচ্ছি, পেজ নম্বর 26-এর কোশ্চেন। আগেরগুলো ছিল পেজ নম্বর 26-এর, এই কোশ্চেন ছিল পেজ নম্বর 26-এর, এটা ছিল পেজ নম্বর 25-এর, এটা ছিল পেজ নম্বর 25-এর। যাতে অসুবিধা না হয় তোমাদের পেজ নাম্বারগুলো লিখে দেওয়া আছে, ঠিক আছে। চলো এইবারে কোশ্চেন কি? সাদা আলোর, হ্যাঁ তার আগেরটা তো হয়ে গেছে। আচ্ছা সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটো কি কি? তাহলে আমাদের কোশ্চেন কি? সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটো কি কি? তো এই হলো প্রিজম, প্রিজমে আলো এসে যখন পড়ে তখন সোজা না গিয়ে ভূমির সমান্তরালে বেরোয়, আর এখান থেকে যখন বেরোয় তখন আমি দেখব পরপর এগুলো অনেকগুলো লাইটে ভেঙে যায়, সাদা আলো 7টি বর্ণে ভেঙে যায়। তো পরপর যদি দেখি 7টা বর্ণগুলো কি কি হবে, একদম নিচে থাকে, এখানে যদি পর্দা রাখি এখানে তার বর্ণালী বা স্পেকট্রাম তৈরি হয়। একদম নিচে থাকে তোমরা জানো কি? ভায়োলেট, আর ওপরে থাকে রেড, যেটাকে বলে বেনিয়া সহকলা। নিচে থাকে বেগুনি, হ্যাঁ নিচে থাকে বেগুনি, আর ওপরে থাকে লাল, বা ইংরেজিতে ভায়োলেট অ্যান্ড রেড, ভিক জিওর বা বেনিয়া সহকলা। তাহলে সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী বা স্পেকট্রাম এই যেগুলো তৈরি হয়েছে, এই বিশুদ্ধ বর্ণালী দুটো প্রান্তিক বর্ণের নাম কি? প্রান্তিক বর্ণের নাম হলো বেগুনি আর লাল। বিশুদ্ধ বর্ণালী হলো সেই বর্ণালী যেগুলোর প্রত্যেকটি বর্ণ পর্দায় একে অপরের সাথে মিশে যায় না, তাকে বলে বিশুদ্ধ বর্ণালী। বর্ণালী কি করে তৈরি হয়? প্রিজমে সাদা আলো বা মৌলিক যৌগিক আলো এসে পড়লে তার 7টি বর্ণে ভেঙে যায় বা বিভিন্ন বর্ণে ভেঙে যায়। এই ভেঙে যে আলোগুলো তৈরি হয় মৌলিক বর্ণের আলো, তা সেগুলো প্লেটে এই এখানে একটা পর্দা রাখলে একটা স্পেকট্রাম বা বর্ণালী তৈরি করে। তো আলাদা আলাদা এগুলোর নাম কি? স্পেকট্রাম বা বর্ণালী। এখানে একটা ব্যান্ড বা পতি তৈরি করে। তো এই হলো কনসেপ্ট। যাও এখানে কোশ্চেন অনুযায়ী উত্তর হবে কি? দুটো বর্ণ হলো বেগুনি এবং লাল। হয়ে গেল উত্তর।
তাহলে কি লিখবে? বেগুনি ও লাল। হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাই। অতিবেগুনি রশ্মি এবং গামা রশ্মির একটি করে ব্যবহার লেখো এবং ক্ষতিকর প্রভাব লেখো। আচ্ছা, এই অতিবেগুনি রশ্মি মানে হলো ইউভি রে, ইউভি রে, আর গামা রশ্মিকে এইভাবে লেখে গামা রে। তো এই দুটোর একটি করে ব্যবহার কি? ইউভি রে আমরা কোথায় ব্যবহার করি? ইউভি রে আমরা ব্যবহার করি জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। পরীক্ষাগারে জীবাণু নাশ করার জন্য আমরা ইউভি রে ব্যবহার করি। ঠিক আছে? তাহলে আচ্ছা, ইউভি রে কিভাবে ব্যবহার করা হয়? জীবাণুনাশক হিসাবে। তাহলে ইউভি রের ব্যবহার কি? ব্যবহার হলো এটা বিভাগ গ, মানে 2 নম্বরের কোশ্চেন। হ্যাঁ, এটা 3.3 এর কোশ্চেন। তাহলে ব্যবহার হলো কি? জীবাণুনাশক হিসাবে। পরীক্ষাগারে বা বিভিন্ন কাজে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা। এটা ইম্পর্টেন্ট ব্যবহার। আরো ব্যবহার আছে, একটা বলেছি আমি, মেনটা লিখলাম। তাহলে ইউভি রে ব্যবহার করা হয় জীবাণুনাশক হিসাবে। গামা রে কি কাজে ব্যবহার করা হয়? গামা রের খুব ভালো কি বলে, এর ভেদন ক্ষমতা আছে। ভেদন ক্ষমতা সব থেকে বেশি বা পেনিট্রেটিং পাওয়ার সব থেকে বেশি গামা রে। তো গামা রে জেনারেলি যেটা বেশি ইউজ করা হয় সেটা হলো চিকিৎসার ক্ষেত্রে স্টেরিলাইজেশনের কাজে। ঠিক আছে? স্টেরিলাইজেশনের কাজে। কোন ক্ষেত্রে? চিকিৎসা ক্ষেত্রে। আচ্ছা, একটা করে মেন ইম্পর্টেন্ট ব্যবহারগুলো দিলাম। আচ্ছা, ব্যবহার হলো। আচ্ছা, ক্ষতিকর প্রভাব কি হবে? ক্ষতিকর প্রভাব হলো যে ইউভি রে কি করে? ইউভি রে ত্বকের ক্যান্সারের জন্য দায়ী। আর কি গামা রে কি কাজ করে? গামা রের কি ক্ষতিকর প্রভাব হয়? গামা রে সেলগুলোকে নষ্ট করে ফেলে, ডিএনএ এর ব্রেকডাউন করতে পারে, মানে এটাও পরে ক্যান্সার তৈরি হবে। তো গামা রে সেলগুলোকে, জীবন্ত কোষকে নষ্ট করে দেয়। আর ক্ষতিকর প্রভাব ইউভি রের কি? ত্বকের ক্যান্সার সৃষ্টি করে। তো এইভাবে তুমি বলতে পারো। আরো আছে, তোমরা বই পড়লে প্রত্যেকটা আরো অনেক ব্যবহার আছে। ইউভি রের ব্যবহার আছে এবং গামা রেরও ব্যবহার আছে। তো এগুলো তোমার জানা কোশ্চেন, তাই তো? আচ্ছা, এগুলো তোমার জেনারেলি জানা কোশ্চেনের মধ্যে পড়ে। আচ্ছা, নেক্সট চলো। নেক্সট চলো। বলছে এর সাথে অথবা একটা কোশ্চেন ছিল 2 নম্বরের, উত্তল লেন্সের অভিসারী লেন্স বলা হয় কেন? উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? এই হলো আমাদের উত্তল লেন্স। উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়? বিকজ অফ, দেখতে পাবে তুমি এখানে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো এসে কি হয়, ধরো এই একটা রশ্মি, এই একটা রশ্মি, এই একটা রশ্মি, এই একটা রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো এখানে এসে বেঁকে যায়, বেঁকে গিয়ে একটা এক্স্যাক্ট পয়েন্টে মিলে যায়। হ্যাঁ, এক্স্যাক্ট পয়েন্টে মিলে যায়, এক্স্যাক্ট পয়েন্টে মিলে যায়। ঠিক আছে, এক্স্যাক্ট পয়েন্টে মিলে যায়। ওই জন্য আমরা এটাকে কি বলি? এই অ্যাকশনটার নাম হলো অভিসারী অ্যাকশন। তাহলে আমরা কি দেখেছি? উত্তল লেন্সে দেখেছি, উত্তল লেন্সে আলোর প্রতিফলন হয়ে প্রতিসরণ হয়ে রশ্মিগুলো, আপতিত রশ্মিগুলো কি হয়েছে? প্রধান অক্ষের সমান্তরাল ছিল, এরা প্রতিসৃত হয়ে একটা এক্স্যাক্ট পয়েন্টে মিলে যায়। কার উপরে? প্রধান অক্ষের উপরে। সেই পয়েন্টটার নাম কি ছিল? ফোকাস, মুখ্য ফোকাস। অ্যাকচুয়ালি এটা দ্বিতীয় মুখ্য ফোকাস, এটাকেই ফোকাস বলা হয়, মেন ফোকাস বলা হয়। তো যাই হোক, এই যে ফোকাসটা, মুখ্য ফোকাসটা, মেন মুখ্য ফোকাস, এই মুখ্য ফোকাসে মিলছে মানে কি? এই রশ্মিগুলো এসে একটা পয়েন্টে মিলে যাচ্ছে, এটাকে বলে অভিসারী ক্রিয়া। এই জন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। তাহলে এইটুকু লিখতে হবে। উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো এসে কি হয়? প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের উপরে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, যেটাকে অভিসারী ক্রিয়া বলে। এই জন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। ব্যাস এইটুকু কথা তোমাকে মুখে লিখতে হবে।
আর যেটা প্রধান অক্ষ বরাবর যায় সেটা সোজা বেরিয়ে যায়, এটা আমরা পড়েছি, তাই না? তো এই হলো গল্প। তাহলে এইটুকু কথা একটু লিখে নেবে। চলো আমরা নেক্সট কোশ্চেন, যে এটার জন্য ছবি আঁকবে আর ওইটুকু কথা লিখে নিলে 2 নম্বর পাবে। তো আচ্ছা, তাহলে আমাদের হলো কত? 3, 2, 5 নম্বর। নেক্সট চলো বিভাগ গ থেকে। বিভাগ গ এ পাটে পাটে কোশ্চেন থাকবে, তার মানে এখানে 3 নম্বরের কোশ্চেন থাকবে আশা করছি। কারণ অলরেডি আমাদের হয়েছে 3, এই 2, 2 একে 3, 2, 5, 5 আর এখানে কত থাকবে? 6 ফয় কিছু থাকবে, হ্যাঁ এরকম হবে মোটামুটি 12 নাম্বার মনে হচ্ছে আসে এখান থেকে। যাই হোক চলো, তো বিক্ষেপণ কোশ্চেনটা হলো কি, বিক্ষেপণ মাত্রার সাথে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? 4.4 এর 1 এর কোশ্চেন, বিভাগ গ এ, পেজ নম্বর 27। বিক্ষেপণ মাত্রা কাকে বলে? তোমরা র্যালের সূত্র পড়েছো, এটা ইনডাইরেক্টলি র্যালের সূত্রের কথা বলছে। র্যালের সূত্র ছিল আপতিত আলোর তীব্রতা সমানুপাতিক তার তরঙ্গ দৈর্ঘ্যের টু দি পাওয়ার 4 এর সাথে ব্যস্ত অনুপাতিক হয়। এই আইটাকে বলা হয় বিক্ষেপণ মাত্রা। বিক্ষেপণ মাত্রা, এই বিক্ষেপণ মাত্রা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হলো আপতিত আলোর তীব্রতা। তো আপতিত আলোর তীব্রতা যার বেশি তার বিক্ষেপণ মাত্রা বেশি। তো বিক্ষেপণ মাত্রা সমানুপাতিক হয় তার তরঙ্গ, ব্যস্তানুপাতিক হয় তরঙ্গ দৈর্ঘ্যের পাওয়ারের 4 এর সাথে। এই হলো র্যালের সূত্র, এটাই তোমাকে লিখতে বলেছে। ঠিক আছে, তো লিখে দিলাম। নেক্সট কোশ্চেনে তোমাকে বলেছে কি, ওর দ্বিতীয় কোশ্চেন 4.4 এর এটা অঙ্ক দিয়েছে, নিউমেরিক্যালস দিয়েছে। তোমার নিউমেরিক্যালসে তো ভয় পাও, তো এই নিউমেরিক্যালসটা দেখাচ্ছি, চলো কত ইজি দেখো। তো বলেছে একটা সমবাহু প্রিজম আছে, এই একটা সমবাহু প্রিজম। তো এই প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি এমন ভাবে যায় যে আপতন কোণ নির্গমন কোণ সমান। তোমরা জানো যে এটা হয় আপতন কোণ, এইভাবে চলে যায়, এটা হয় নির্গমন কোণ। এখানে লম্ব টানলে এটা হয় নির্গমন কোণ I2, এখানটায় লম্ব টানলে এটা হয় আপতন কোণ I1, তাই না? চ্যুতিটা অ্যাকচুয়ালি কি, এটা যাওয়া উচিত ছিল এরকম, এটা বেঁকে গেল এইরকম, তো এইটুকু হয়ে যায় ডেভিয়েশন বা বিচ্যুতি। তো আমরা এটার ক্ষেত্রে প্রমাণ করেছিলাম, এই প্রমাণটা তোমাদের এবারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে ডেভিয়েশন বা বিচ্যুতি হলো I1 প্লাস I2 মাইনাস এ। এটা কি? এ হলো প্রতিসরক কোণ প্রিজমটি। I1 মানে হলো ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ, I2 মানে হলো ইমার্জিং অ্যাঙ্গেল বা নির্গমন কোণ, এই দুটোর যোগফল মাইনাস এ। এখন আমার প্রশ্নতে কি দিয়েছে? প্রশ্নতে দিয়েছে একটি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি এমনভাবে যায় যে আপতন কোণ নির্গমন কোণের সমান। তার মানে এখানে আমাকে বলে দিয়েছে আপতন কোণ I1 ইকুয়ালস টু নির্গমন কোণ I2 ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা আর কি বলে দেওয়া আছে? আর কি বলে দেওয়া আছে? আর বলে দেওয়া আছে কোণ দুটির চ্যুতিকোণ এবং কোণ দুটি চ্যুতিকোণের 3/4 অংশ। মানে এই I1 I2 যেটা সমান, তো সমান মানে আমি I ধরে নিলাম। এখন তারপরের লাইন বললো কোণ দুটি চ্যুতিকোণের 3/4 অংশ হয়। তো কোণ দুটি কত? I। তো I কার সাথে সমান? বলছে চ্যুতিকোণ ডেভিয়েশন ডেল্টা ছিল, ডেল্টার কত অংশ? 3/4 অংশের সাথে সমান। তাহলে এটা আমি লিখে দেব প্রশ্ন অনুসারে, লিখে দিলে। এখন বলছে চ্যুতিকোণ কত হবে নির্ণয় করো, ডেভিয়েশনের মান কত নির্ণয় করো চ্যুতিকোণ। তাহলে উত্তর কি হবে? তো এই ফর্মুলাতে ফেললেই উত্তর বেরিয়ে যাচ্ছে। সমবাহু ত্রিভুজ হলে 3টে কোণ হয় 60 60 60 180, তাই না? 3টে কোণের যোগফল তো 180 হবে। তাহলে এই প্রতিসারক কোণ এ যেটা ছিল সেটা কত হবে? 60 ডিগ্রি। বোঝাই গেল, কারণ সমবাহু প্রিজম ছিল। তাহলে এখানে আমি I মানে কি লিখবো? 2I মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু ডেভিয়েশন, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব? 2I এর জায়গাতে এই ভ্যালুটা বসিয়ে দেবো, ডেভিয়েশন ইন্টু 3/4 মাইনাস 60 ডিগ্রি, এটা হলো ডেভিয়েশন। তো 60 ডিগ্রি এই পারে আসলো আর এটা এপারে গেল, তাহলে এখানে দেখো এই 2 কেটে এই 2 হলো, সো কত দাঁড়ালো? 3/2 ডেভিয়েশন মাইনাস ডেভিয়েশন। তো 3/2 মানে 1.5 টাকা, 1.5 থেকে 1 টাকা বাদ গেলে হাফ টাকা থাকে, তাহলে কত থাকে? থাকে এটা।
এখানে কত 60 ডিগ্রি, তো ডেভিয়েশন কত হয় 120 ডিগ্রি। এটাই তোমাদের উত্তর হবে, অর্থাৎ এই চ্যুতিকোণের মান কত হবে, উত্তর হবে 120 ডিগ্রি। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে, এবিটিএতে এসেছে পেজ নম্বর 27 4.4 বিভাগ ঘ তে 2 নম্বর কোশ্চেন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই, চলো বাবু। এটা কি বুঝতে পারলে কিনা, এই ভিডিওটা যখন রেকর্ডেড যাবে এই জায়গাটা বুঝতে পারলে কিনা কমেন্ট সেকশনে জানাবে বাবু, ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাবে। তো আমি নেক্সট কোশ্চেনের দিকে যাই। দেখাও যে প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিষ্ঠিত হলে চ্যুতিকোণের মান এটা হয়, চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে। এই প্রমাণ তোমরা বারবার করেছো, কিভাবে করতে হয়, খুব সহজ উপায়। এইটা হলো তোমার আপতিত রশ্মি, এখানে আমরা টানি লম্ব, হ্যাঁ এখানে আমরা টানবো লম্ব, টেনে দিলাম। আচ্ছা, এখানে আর একটা লম্ব টেনে দিই প্রতিষ্ঠিত রশ্মি দেখার জন্য। তো এইটা যাওয়া উচিত ছিল সোজা, তা না গিয়ে এ একটু অবিলম্বের দিকে সরে যায়। কেন? কারণ লঘু থেকে ঘনতে যাচ্ছে, নিয়ম তো তাই অবিলম্বের দিকে সরে যায়। আচ্ছা, তো অবিলম্বের দিকে সরে গেল। এবারে এখান থেকে যখন বেরোবে, কেমনে বেরোবে বলছে, এটা লঘুতে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, উল্টো হবে, সেটা যাওয়া উচিত ছিল এরকম, বাট সেটা বেরিয়ে যাবে অবিলম্ব থেকে দূরে সরবে, এই হবে। আচ্ছা, তাহলে এটার এই কোণটার নাম হলো কি, এই কোণটার নাম হলো তোমার I2, এই কোণটার নাম হলো I1, I2 I1। আচ্ছা, চ্যুতিকোণ কোনটা, যদি কোনো প্রিজম না থাকতো তো সোজা এই বেরিয়ে যেত, সেটা বেঁকে গেল এই, তাহলে এই ডট 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 এই অ্যাঙ্গেলটা হলো চ্যুতিকোণ, আমাকে ওই চ্যুতিকোণটা বের করতে হবে, ঠিক আছে। তো এই প্রমাণ আমরা দেখব যে চ্যুতিকোণের মান হবে I1 প্লাস I2 মাইনাস এ হলো এই প্রতিসারক কোণ। তো এই প্রমাণটা আমাকে এখন করতে হবে, তার জন্য সিম্পল 3টে স্টেপ মনে রাখলে হয়ে যাবে। এই প্রমাণটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, 3টে স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমার তার জন্য বইয়ের বড় বড় লাইন মুখস্থ রাখতে হবে না। কি নিয়ম, কি নিয়ম হলো, এইটা আমরা কি এই থিওরেমটা পড়েছি, ত্রিভুজের বর্ধিতাংশ, এই যে কোণটা এটা বিপরীত এই দুটো কোণের যোগফলের সমান হয়, পড়েছি। তাহলে স্যার এইখানে একটা ত্রিভুজ আছে আর এটা তার বাইরের কোণ, তাহলে এই কোণটা সমান হবে বিপরীত দুটো কোণের সাথে, তাহলে এইটা একটা কোণ, এটা একটা কোণ, এই দুটো কোণের সাথে সমান হবে। তো এই দুটো কোণের যোগফল কত হয়, তার মানে এই যে কোণটা ডেভিয়েশন, এটা সমান হলো এই দুটো কোণের যোগ করলে, তো এই দুটো কোণের মান কত হয়। আচ্ছা, তোমরা এগুলো নামকরণ করে নেবে, পি কিউ ও আর এস আর টি। তাহলে এই ডেভিয়েশন আমরা পেলাম এই কোণটার এই কোণটা যোগ করে, এই থিওরেম অনুযায়ী। তো এই কোণটা কত, এই কোণটা হলো অ্যাঙ্গেল টি কিউ ও, হ্যাঁ, আর এই কোণটা হলো অ্যাঙ্গেল টি আর কিউ। তো এই দুটো কত হয়, এই অ্যাঙ্গেলটা আমরা পাবো কিভাবে, তোমার মনে রাখতে হবে যে এই কোণটা কত হয়, এই কোণটা হয় R1, I1 আপতন কোণ, প্রতিসরণ কোণ R1, এই কোণটা হয় কত R2, ঠিক আছে। তাহলে আমি এইটুকু কোণ পাবো কি I1 থেকে R1 বাদ দিলে, কেন, বিকজ অফ এইটার এই পুরোটা বিপ্রতীক কোণ সমান, সো এইখান থেকে এই R1 বাদ দিলে বাকি এইটুকু পাওয়া যায়, এই অ্যাঙ্গেলটা পাওয়া যায়। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা পেলাম I1 থেকে R1 বাদ দিই। আবার এই অ্যাঙ্গেলটা আমি পাবো কিভাবে, এই টি কিউ আর পাবো এই পুরো I2 থেকে R2 বাদ দিয়ে, তো I2 থেকে R2 বাদ দিয়ে, এবারে দেখো I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 পড়ে থাকলো। যে কোনোভাবে যদি আমি প্রমাণ করতে পারি R1 প্লাস R2 মানে A, তাহলে এই প্রমাণটা হয়ে যাবে। তো তার জন্য আমি কি করব, তো এ অ্যাঙ্গেল এইখানে আছে, তো আমি এখানে একটা চতুর্ভুজ নেব, চতুর্ভুজ কোনটা, এ আর এই কিউ আর এই ও
আর এই আর। এই চতুর্ভুজে আমি দেখতে পাচ্ছি কি এই কোণটা আর এই কোণটা, তাহলে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ও, এই কোণটা যোগ করলে হয় 180 ডিগ্রি, কারণ চতুর্ভুজের বিপরীত দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি। সো এখান থেকে অ্যাঙ্গেল এ কে বেরিয়ে গেল কত, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ও। আবার একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তুমি এখানে, ত্রিভুজ কিউ ও আর, কিউ ও আর। এই ত্রিভুজে কি দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল ও প্লাস আর1 প্লাস আর2, এই তিনজন যোগ করলে হয় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি অ্যাঙ্গেল ও কত হবে, হবে 180 ডিগ্রি মাইনাস আর1 প্লাস আর2, আর1 প্লাস আর2 হলো। সো এই ভ্যালুটা আমি ও এর জায়গাতে বসাবো। তো বসিয়ে দিলে কি হয়, বসিয়ে দিলে হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি থাকে, মাইনাস ও এর জায়গায় বসবে মাইনাস 180 ডিগ্রি, আর এইটা প্লাস হয়ে যাবে প্লাস আর1 প্লাস আর2। সো এইটা কাটে, তো আমার কি পেয়ে যাই, অ্যাঙ্গেল এ হলো আর1 প্লাস আর2। তাহলে এখানে আমার প্রুভ হয়ে গেল অ্যাঙ্গেল এ হলো আর1 প্লাস আর2। তো এটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে উত্তর কত আসে, i1 প্লাস i2 মাইনাস এ ডেভিয়েশন বা বিচ্যুতির মান। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। তার এই তিনটে স্টেপ, একটা স্টেপ এই ডেভিয়েশন বের করার জন্য এই থিওরেম থেকে, আর একটা স্টেপ এই চতুর্ভুজ নিয়ে এটা করা, আর একটা স্টেপ এই ত্রিভুজ থেকে এটা নিয়ে এখানে ইনপুট করে এ বের করা, করে এখানে পুট করে দেওয়া। তিনটে স্টেপ খেয়াল রাখলে এটা ইজিলি মনে থাকবে, চিরকাল মনে থাকবে, এর জন্য বারবার বই পড়তে হবে না। ঠিক আছে, তো চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে, মানে চিহ্নগুলো কোনটা কি তোমাকে লিখে দিতে হবে। i1 কে লিখতে হবে, তাহলে এখানে লেখার সময় i1 কে লিখতে হবে আপতন কোণ, i2 লিখতে হবে নির্গমন কোণ, আর1 প্রতিসরণ কোণ, প্রথম প্রতিসারক তল এটাতে, দ্বিতীয় প্রতিসারক তলে আর2 হলো আপতন কোণ, আর কি এ হলো প্রতিসারক কোণ। এই প্রচলিত চিহ্নগুলোর নাম লিখে দিলেই হবে, আর ডেল্টা হলো বিচ্যুতি। ব্যাস, এইটুকু যদি থাকে তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য, কেউ নাম্বার আটকাতে পারবে না। ঠিক আছে, তো এইভাবে নিজের মতো করে উত্তর লেখো, টু দা পয়েন্ট উত্তর লেখো, তাহলে ফুল মার্কস পাবে। ঠিক আছে, চলো নেক্সট যাই। তো এই কোশ্চেনটা আমি এই কারণে করলাম, এগুলো তোমার জানা বিষয়, তবু এটা করলাম কারণ টেস্ট পেপারে এটা বারবার আসবে, অনেকবার পাবে তুমি। ঠিক আছে, তাই একবার করিয়ে দিলাম। তো নেক্সট কোশ্চেনে যাই, চলো। আচ্ছা, বিভাগ ঘ এর দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন কি, চোখের হর্ষ দৃষ্টি ত্রুটি বলতে কি বোঝো? চোখের হর্ষ দৃষ্টি ত্রুটি বলতে কি বোঝো? এটা ভালো কোশ্চেন, এটাকে আমরা একটা ভালো কোশ্চেন বলতে পারি। এই হর্ষ দৃষ্টিকে বলা হয় মায়োপিয়া, মায়োপিয়া। ঠিক আছে, মায়োপিয়া। মায়োপিয়া বা হর্ষ দৃষ্টি কি, এই যে ত্রুটি, এটা হলো চোখের একটা ত্রুটি। এই চোখের ত্রুটিতে কি হয়, এই চোখের ত্রুটিতে দেখো আমি একটা সিম্পল কনসেপ্ট বলি তোমাকে। তোমার এই আছে চোখ, ধরো আমার এই চোখ, আমার এই চোখ কিন্তু সামনের 25 সেমি দেখতে পায় না, এই 25 সেমি কখনোই দেখতে পাবে না। 25 সেমির পর থেকে, 25 সেমির পর থেকে দেখতে পাবে, কত দূর পর্যন্ত দেখতে পাবে, অসীম বা ইনফিনিটি পর্যন্ত দেখতে পাবে। তো এই যে ডিস্টেন্স দেখতে পাই 25 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটাকে বলা হয় নর্মাল ডিস্টিংক্ট ভিশন, নর্মাল ডিস্টিংক্ট ভিশন, সাধারণ দৃষ্টি। তো সাধারণ দৃষ্টির নিকটতম বিন্দু কোনটা হয়, নিকটতম বিন্দু হয় এটা, আর দূরতম বিন্দু কোনটা হয়, দূরতম বিন্দু হয় এটা। তাহলে এটা হলো নিকটতম বিন্দু, দূরতম বিন্দু হয় অসীম, নিকটতম বিন্দু হয় 25 সেমি। তুমি চোখের 25 সেমি মানে এইগুলো, এখানে বস্তু থাকলে ভালো দেখতে পাবে না, বস্তু দেখতে পাবে কোথায়, বস্তু 25 সেমি দূর থেকে দেখতে পাবে। এখন যে সমস্ত ব্যক্তির ক্ষেত্রে দেখা গেছে যে স্বল্প দৃষ্টি ত্রুটি হয়েছে, তার মানে কি, তার মানে স্বল্প দৃষ্টি ত্রুটি মানে তার কি হয়েছে, সে কাছের জিনিস ভালো দেখতে পাচ্ছে বাট দূরের জিনিস দেখতে পাচ্ছে না। তাহলে ত্রুটিটা কি, স্বল্প দৃষ্টি। কাছের জিনিস ভালো দেখতে পাচ্ছে বাট দূরের জিনিস দেখতে পাচ্ছে না, এটাকে বলে মায়োপিয়া। তাহলে মায়োপিয়া কাকে বলে, কাছের জিনিস ভালো দেখতে পাচ্ছে বাট দূরের জিনিস ভালো দেখতে পাচ্ছে না। কেন এটা হলো,
কারণ এ কাছের জিনিস ভালো দেখতে পাচ্ছে, ঠিক আছে, কাছের নিয়ার ভিশনে কোনো প্রবলেম হয়নি, বাস ফারেস্ট ভিশন বা দূরের দৃষ্টিতে প্রবলেম হয়েছে। এ কিন্তু দূরে ইনফিনিটি ডিস্টেন্স পর্যন্ত বা অসীম দূরত্ব দেখতে পাচ্ছে না, দূরে ধরো একটা স্পেসিফিক ডিস্টেন্স পর্যন্ত দেখতে পাচ্ছে, ধরো এই পর্যন্ত সে দেখতে পাচ্ছে, ওর দেখা উচিত ছিল অসীম, কিন্তু এই পর্যন্ত দেখতে পাচ্ছে, তার কিছু আগে ফার পয়েন্ট বা দূরবিন্দুটা থেকে যায়। তো এই সমস্যা হওয়ার জন্য সে কাছে ভালো দেখে, দূরে ভালো দেখতে পায় না, এটাকে মায়োপিয়া বা হর্ষ দৃষ্টি বলা হয়। ঠিক আছে, তো এই সমস্যা কেন হয়? দুটো কারণে এই সমস্যা হতে পারে। একটা হলো যে কোনো কারণে যদি অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পায়, কোনো কারণে যদি অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পায়। আর কি হতে পারে? আর চোখের যে উত্তল লেন্স আছে, সেই উত্তল লেন্সের যদি অভিসারী পাওয়ার বেড়ে যায়, অভিসারী পাওয়ার বেড়ে যাওয়া মানে ফোকাস দূরত্ব কমে গেল, কাছাকাছি মানে কাছাকাছি মিলিয়ে দিচ্ছে, কাছাকাছি এরা মিলিয়ে দিচ্ছে, তাহলে ফোকাল লেন্থটা কমে যায়। কোনো কারণে লেন্সের যদি ফোকাল লেন্থ কমে যায়, তাহলে চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যায়। এই দুটো কন্ডিশন হলে তার এই মায়োপিয়া হবে। ঠিক আছে, তো এটাতে প্রবলেম কি হলো? দূরের কাছের দৃষ্টি ঠিক আছে, দূরের দৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে, দূরে ইনফিনিটি ডিস্টেন্স না দেখতে পেয়ে এরা নির্দিষ্ট দূরত্ব দেখতে পাচ্ছে, দূরে বেশি দূরে দেখতে পাচ্ছে না। যেমন আমার প্রবলেমটা হলো মায়োপিয়া, আমি দূরের জিনিস খুব ভালো দেখতে পাচ্ছি না, কাছে খুব ভালো দেখতে পাচ্ছি। ঠিক আছে, যখন এই সমস্যা হবে তখন তোমাকে অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে অবতল লেন্সে, তাহলে প্রতিকারের জন্য কি? প্রতিকারের জন্য অবতল লেন্সের চশমা ব্যবহার করো, আর হাইপারমেট্রোপিয়া হলে উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে। তো অবতল লেন্সের চশমা ব্যবহার করো। আচ্ছা, এই ত্রুটিতে আরেকটা প্রবলেম হয়ে যায়। তো এই সমস্যার জন্য চোখের দেখা যায় যে প্রতিবিম্বটা রেটিনায় যেখানে তৈরি হতো তার থেকে আরো কিছুটা দূরে তৈরি হচ্ছে। ঠিক আছে, এই সমস্যা এখানে হয়ে যায়। তো এই গেল মায়োপিয়ার গল্প। তাহলে আমরা ব্যবহার করব কি? অবতল লেন্সের চশমা। বোঝা গেল? আচ্ছা, তো এই কোশ্চেনটা আমি বলে দিলাম এখানে। নেক্সট যাব, চলো। তাহলে আমাদের একটা সেট কমপ্লিট হলো, নেক্সট সেটে যাচ্ছি, সেট নম্বর 2। সেট নম্বর 2, তো তোমাদের এইভাবে সেটগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু কোশ্চেনগুলোর ধারণা হয়ে যাবে। তো সেট 2কে আমি টেনে নিয়ে আসছি, চলো। এখানটায় এখানে থাকলো সেট 2। সেট 2 এর প্রথম কোশ্চেন চলো খেয়াল করো। সেট 2 এর প্রথম কোশ্চেন খেয়াল করো, কি আছে? একটা উত্তল লেন্স থেকে 60 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 60 সেমি দূরে সৎবিম্ব তৈরি হয়। একটু আগেই এই কোশ্চেন ছিল না, শুধু নিউমেরিক্যাল ভ্যালু চেঞ্জ করে দিয়েছে, ওটা 30 সেমি ছিল, এটা 60 সেমি। তো এই উত্তল লেন্স 60 সেমিতে বস্তু রাখা হয়েছে, প্রতিবিম্ব 60 সেমিতে অসৎবিম্ব, সৎবিম্ব মানে উল্টো হয়। তাহলে এটা কোথায় তৈরি হয়? একমাত্র বক্রতা কেন্দ্রে থাকলে তৈরি হয়। তাহলে বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ আর কত হয়ে গেল? 60 সেমি। তো ফোকাস দৈর্ঘ্য এফ কত? আর এর অর্ধেক হয়, তাহলে উত্তর হবে 30 সেমি। তো ফোকাস দৈর্ঘ্য কত হলো? ফোকাস দৈর্ঘ্য হলো 30 সেমি। তো 30 সেমিতে আমরা টিক দেব। তো এই ধরনের কোশ্চেন তাহলে এই বিটিএতে আসছে এই কনসেপ্টের উপর বেস করে। নেক্সট চলো, বলছে কোন মাধ্যমে আলোর বেগ এত হলে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? এগেন একই রকম কোশ্চেন আমরা করেছিলাম আগের টেস্ট পেপারটাতে। তো মিউ বা মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়? সি বাই ভি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে সি এর মান কত হয়? আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ওই মাধ্যমে আলোর বেগ তোমার 2.5 × 10⁸ দেওয়া আছে। তাহলে ক্যালকুলেট করলে এই দুটো কাটে, তো অ্যান্সার আসে 3। আর দেখো 2.5কে আমি লিখতে পারি 5-এর 2, 5কে 2 দিয়ে ভাগ করলে এটা হয়, তাহলে 2টা উপরে গিয়ে হয়ে যাবে 6, 6/5 হবে আমাদের উত্তর। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক 6/5, অপশান ডি হবে আমাদের উত্তর। ঠিক আছে,
নেক্সট কোশ্চেনে যাই চলো। একটা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, এটাকে জলে ডুবিয়ে রাখা হয়েছে, ফোকাস দৈর্ঘ্য কত হবে? একটা জিনিস মাথায় রাখবে, যদি কখনো বলে অবতল দর্পণ, তাহলে তার ফোকাস দৈর্ঘ্য জলে, জঙ্গলে, মাঠে, ঘাটে, বারান্দায় যেখানে নিয়ে যাও না কেন, কোনোদিন ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হবে না। কারণ এই ফোকাস দৈর্ঘ্য মাধ্যমের প্রকৃতির উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে তার জিওমেট্রিক্যাল শেপ কেমন আছে। তো ওই জন্য যেখানেই নিয়ে যাও না কেন, জলে ডোবাও আর যেখানে যাই করো, এর ফোকাস দৈর্ঘ্যর কোনো চেঞ্জ হবে না। তাহলে লিখে দিই নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, যদি এটা অবতল দর্পণ না বলে হ্যাঁ লেন্স বলে দিত, যদি লেন্স হয় তাহলে উত্তল অবতল লেন্সগুলো জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হয়। যেমন উত্তল লেন্সকে জলে ডোবালে ফোকাল লেন্থ 4 গুণ বেড়ে যায়। তো চলো আমরা নেক্সট যাই। বলছে দৃশ্যমান আলোর কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি? আমরা সকলেই জানি রেড বা লাল, এই যে আমি রেড কালি দিয়ে লিখে দিচ্ছি, রেড বা লাল এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। আচ্ছা, তারপরে কোশ্চেন, অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো বক্রতা ব্যাসার্ধ ইন্টু 2 ইন্টু ফোকাস দূরত্ব। আচ্ছা, এই কোশ্চেনটা দিয়েছে। তো এটা অবতল দর্পণ, এই হলো অবতল দর্পণ, এটারও প্রমাণ খুব ইজিয়েস্ট ওয়েতে শিখিয়ে দিই তোমাদের। তো অবতল দর্পণ আছে এই, তো আমরা কি করব, অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব বক্রতা ব্যাসার্ধ। তো এইটা হলো ধরো বক্রতা ব্যাসার্ধ সি, সি আর ফোকাল লেন্থ কোথায় আছে? বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়, তো এইখানে আছে ফোকাস দূরত্ব বা মুখ্য ফোকাস। আমাকে বলেছে দেখাও ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক বা বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। আচ্ছা, এইটা হলো কি, যে কোনো লেন্স, যে কোনো দর্পণের এটা হলো হয় কি, আমরা সকলেই জানি এটাকে বলা হয় মেরু বা পোল, ও লিখে দিলাম, ওখান থেকেই সব ডিস্টেন্স বা দূরত্ব মাপতে হয়। তাহলে এখান থেকে এই দূরত্বটা ও এফ, এটা হবে ফোকাস দূরত্ব, এখান থেকে এই দূরত্বটা ও সি, এটা হবে বক্রতা ব্যাসার্ধ। এখন প্রমাণ করতে হবে আর ইকুয়ালস টু 2f, ফোকাস বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। তো তার জন্য একটা রশ্মিকে নিয়ে আসি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, তো কোথা দিয়ে যায়? এটা যায় ফোকাস দিয়ে, এটাই তো নিয়ম যে এখানে আসলে ভাই ফোকাস দিয়ে যাবে। তো ঠিক আছে, ফোকাস দিয়ে গেল, হ্যাঁ ফোকাস দিয়ে গেল। এখন নিয়ম হলো আমি এখানে, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, তাহলে আপতন বিন্দুতে প্রতিফলকের উপরে লম্ব টানলে লম্ব সবসময় বক্রতা কেন্দ্র দিয়ে যায়, এই কনসেপ্ট আমরা জানি। গোলকের ওপরে কোনো স্পর্শক থাকলে এখানে লম্ব যদি টানো, সেই লম্ব সবসময় তার সেন্টার বা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। এটা হলো গোলকের বা বৃত্তের কনসেপ্ট। তো যাই হোক, তো এইটা যখন গেল, তো এটা আপতন কোণ আই আর এটা প্রতিসরণ কোণ, আপতন কোণ প্রতিসরণ কোণ সমান, তাহলে এই কোণটাও আই হবে। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি বলো তো আমাকে, যে এই কোণটা আই হলে এই কোণটাও আই হয়, একান্তর কোণ, তার মানে দেখা গেল এই কোণটাও আই, এই কোণটাও আই। তো এখানে একটা ত্রিভুজ পেলাম, এই পয়েন্টটার নাম দাও এ, হ্যাঁ ত্রিভুজ পেলাম কি, ত্রিভুজ এ সি এফ, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণটার এই কোণটার সমান। আমরা পড়েছি একটা উপপাদ্য, সমান কোণের বিপরীত বাহু সমান হয়। তো এই কোণের বিপরীত বাহু হলো এটা কত, এফ, আর এই কোণের বিপরীত বাহু হলো এটা সিএফ, তাহলে সমান কোণের বিপরীত বাহু এফ ইকুয়ালস টু সিএফ। এবারে এই যে অবতল দর্পণ আমি ব্যবহার করেছি, এটা কেমন, এটা ক্ষুদ্র উন্মেষযুক্ত, ক্ষুদ্র উন্মেষযুক্ত বা স্মল অ্যাপারেচার। স্মল অ্যাপারেচার বা ক্ষুদ্র উন্মেষ কাকে বলে? তো অবতল দর্পণের বা উত্তল দর্পণ, যে কোনো দর্পণের যদি আমরা এই মাথা আর এই মাথাকে যুক্ত করে দিই, তাহলে যে লেন্থটা পাওয়া যায় এম এম ড্যাশ, এই লেন্থটাকে বলা হয় তার অ্যাপারেচার। যার এই লেন্থটা বেশি সেই লেন্থটা অনেকটা বড়, সেই গলীয় দর্পণটা অনেকটা বড়, আর যার লেন্থটা কম সেটা অনেকটা ছোট। তাহলে ক্ষুদ্র উন্মেষ মানে কি, ছোট গলীয় দর্পণ। তো ছোট গলীয় দর্পণ মানে খুব ক্ষুদ্র এইরকম। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানটায় আমি যদি দেখি, এখানটায় থাকবে ও পয়েন্টটা, আর এ পয়েন্টটাও তার খুব কাছাকাছি। তো ও এ এত কাছাকাছি যে এ পয়েন্টটা যেন ও পয়েন্টেই মিলে গেছে। ঠিক আছে, তখন আমি বলতে পারবো এই
এএফ এএফ এই ডিস্টেন্সটা ওএফ এর সাথে সমান হয়ে গেল, এটা ওএফ এর সাথে সমান হয়ে গেল, আর সিএফ যা ছিল তাই ছিল। তাহলে তুমি বলো তো এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কি পাওয়া যায়? তো আমি যদি ওএফ, আচ্ছা কোথায় করি, এই সাইডে করি, ওএফ আর সিএফ কে যোগ করি, ওএফ মানে এটা, সিএফ মানে এটা, তাহলে পাওয়া যায় কি সিও। সিও মানে কি? সিও মানে হলো বক্রতা ব্যাসার্ধ আর, আর ওএফ মানে কি? ফোকাস দূরত্ব। আর এটা যেহেতু সমান, তাহলে কত লিখতে পারি? এফ প্লাস এফ, দুটোই একই। সো আর ইকুয়ালস টু 2f, বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দ্বিগুণ হয়ে গেল ফোকাস দূরত্বের, প্রমাণ হয়ে গেল। এটাই ছিল। ঠিক আছে, তাহলে মূল কথা হলো তোমাকে কনসেপ্ট ঠিক করে বুঝতে হবে, না তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করে আজ পর্যন্ত ভৌত বিজ্ঞানে কেউ কিছুই করতে পারেনি। চলো নেক্সট এগিয়ে যাই। এর সাথে অথবা যে কোশ্চেনটা ছিল, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, তার ব্যাখ্যা করো। উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলা হয় তার ব্যাখ্যা করো। তো খুব সহজ ব্যাপার, একটু আগেই আমি দেখছিলাম এই কোশ্চেনটা রিপিট হলো। এই ছিল উত্তল লেন্স, উত্তল লেন্সে প্রধান অক্ষ, তো সমান্তরাল রশ্মিগুলো এসে কি হয়, এসে একটা পয়েন্টে মিলে যায়, এটাকে বলে ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস, বা এটা অ্যাকচুয়াল মুখ্য ফোকাস। তো যাই হোক, তো এই ক্ষেত্রে কি হয়, একটা পয়েন্টে যেহেতু মিলে যায়, তাহলে এইটাকে বলে অভিসারী ক্রিয়া, ওই জন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। দুবার রিপিট হলো কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেনে যাই। এইটার প্রমাণ একটু আগেই প্রমাণ করে দিলাম, প্রিজমের চ্যুতির মান এটা হয়, তাহলে হয়ে গেল। এরপরে কি বলেছে, লেন্সকে আলোক কেন্দ্র কি, লেন্সের আলোক কেন্দ্র কি। চলো লেন্সের আলোক কেন্দ্র বোঝা যাক। লেন্সের আলোক কেন্দ্র, ধরো এটা আমাদের একটা উত্তল লেন্স, উত্তল অবতল সবার ক্ষেত্রে একই কনসেপ্ট। তাহলে আলোক কেন্দ্র কি হবে? আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপরে এমন একটা পয়েন্ট, হ্যাঁ, তো দেখো এটা হলো তোমার প্রধান অক্ষ, আর এটা হলো দুই মাথা যুক্ত করেছে, ওকে। আচ্ছা, তো এখান থেকে একটা রশ্মি ধরো এলো, কোন কালার দিয়ে? এই কালারটা দিয়ে, হ্যাঁ। ধরো এইভাবে একজন এলো, হ্যাঁ, এটার প্রতিসরণ হবে, তো প্রতিসরণ হলে এটা একটু বেঁকে যাবে। আচ্ছা, এইভাবে একজন এলো, তো এইভাবে একজন এলো, তো প্রতিসরণ হলে এটা একটু বেঁকে যাবে, এরকম বেঁকে যাবে, বেঁকে গিয়ে আবার এখান থেকে এইভাবে বেরোবে। তো এই যে কেসটা হলো দুজনের প্রতিসরণের ক্ষেত্রে, মাঝখান দিয়ে আমি দেখছি এমন একটা জায়গা দিয়ে গেল, এই এমন একটা জায়গা দিয়ে গেল, এটা প্রধান অক্ষকে একটা পয়েন্টে ছেদ করে। কোন পয়েন্টে ছেদ করে? আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টে ছেদ করে, ঠিক আছে। এবং এইটা দেখো, এই আপতিত রশ্মি আর এই নির্গত রশ্মি একে অপরের সমান্তরাল বা সমানে বেরিয়ে গেছে। তাহলে আমি বলতে পারি প্রধান অক্ষের উপরে অবস্থিত লেন্সের ভিতরে এমন একটা পয়েন্ট আছে, যে পয়েন্ট দিয়ে কোনো রশ্মি আসলে কোনো রকম বিচ্যুতি ছাড়া সোজা বেরিয়ে যায়। এটাকে যদি আমি একবারে আঁকি তাহলে কি দাঁড়াবে, যে এটা হলো এমন একটা পয়েন্ট যেখান দিয়ে রশ্মি সোজা বেরিয়ে যায়, ঠিক আছে, সোজা বেরিয়ে যায়, কোনো রকম বিচ্যুতি হয় না তার। দেখো এটা যেমন, এটা তার সমান্তরালে বেরিয়েছে, সমানে বেরিয়েছে, কোনো বিচ্যুতি বা ডেভিয়েশনের মান কি 0। তাহলে যে কন্ডিশনে হয় তাকে আমরা বলি কি, যে পয়েন্টে হয় তাকে আমরা বলি আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। তাহলে কি বলবে, বলবে যে কোনো লেন্সের ক্ষেত্রে আমরা দেখব কি, প্রধান অক্ষের উপরে এমন একটা বিন্দু আছে লেন্সের ভিতরে, সেই বিন্দু দিয়ে আলো গেলে আলোর কোনো চ্যুতি হয় না, তাকে নাম আলোক কেন্দ্র। আচ্ছা, এরা নিউমেরিক্যাল বা গাণিতিক উদাহরণ দিয়েছে, কি দিয়েছে? বলছে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে তার 10 সেমি প্রতিবিম্ব পাওয়া গেল। তাহলে ধরো ভাই তোমার এরকম একটা উত্তল লেন্স আছে, এটা তার প্রধান অক্ষ, এটা তার প্রধান অক্ষ। তো আমরা কি করেছি, বস্তুটাকে রেখেছি কত, বস্তুটার দৈর্ঘ্য কিন্তু 5 সেমি, 5 সেমি। আচ্ছা, বস্তুটাকে প্রধান যেমন যে কোনো দূরত্ব অপটিক্যাল সেন্টার ও থেকে মাপতে হবে। এই দূরত্বটা কত, বস্তু দূরত্ব 2 সেমি।
আচ্ছা, তাহলে রাখলে 10 সেমি প্রতিবিম্ব তৈরি হলো উত্তর লেন্সে, ঠিক আছে। তো যে প্রতিবিম্বটা তৈরি হলো সেটা কত, 10 সেমি। আচ্ছা 10 সেমি। ধরো এইটা দেখো, উত্তর লেন্সে জেনারেলি সৎ বিম্ব তৈরি হয়, তাই না? আর অসৎ বিম্ব তৈরি হতে পারে একটা কন্ডিশনে, যখন ফোকাস আর বক্রতা ব্যাসার্ধ আলোক কেন্দ্রের মাঝখানে থাকবে। আমি ধরলাম ফোকাস আলোক কেন্দ্রের মাঝখানে থেকে এটা এপারে বড় একটা তৈরি হয়েছে 10 সেমি, ঠিক আছে। তো যাই হোক, সেটা ছবি আমাদের দরকার নেই, আমাদের মূল কথা অঙ্কটা সলভ করতে হবে। আমরা জানি যে এই কন্ডিশনে আমরা জানি রৈখিক বিবর্ধন বা ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন এম ইকুয়ালস টু হয় ইমেজ বাই অবজেক্ট, বা বাংলাতে বলে প্রতিবিম্ব বাই বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তো প্রতিবিম্বের উচ্চতা কত হয় ভাই, 10 সেমি দেওয়া রয়েছে, আর বস্তুর উচ্চতা কত, 5 সেমি। তো উত্তর কত, 2, ঠিক আছে। রৈখিক বিবর্ধন কত হবে, 2। কিন্তু আমরা দেখব যে উত্তল লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন সবসময় নেগেটিভে হবে। উত্তল লেন্স হলেই রৈখিক বিবর্ধন কি হবে, নেগেটিভে হবে। তো যাই হোক, সেগুলো আমাদের এখন কাজে লাগবে না। তো নেগেটিভ পজিটিভ সাইন কনভেনশন বা সাইনের গল্প তোমরা ক্লাস 10-এ শেখোনি, তাই আমি সাইন ছাড়া করব, কারণ সাইন দিয়ে করলে তোমার অসুবিধা হবে। সাইন ছাড়া রৈখিক বিবর্ধন কত হয়, রৈখিক বিবর্ধন হলো 2 হলো। আচ্ছা, এবারে আমরা জানি যে রৈখিক বিবর্ধন m ইকুয়ালস টু ভি বাই ইউ, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। তো তাই হলে আমার কোশ্চেনে রৈখিক বিবর্ধন কত জানতে চেয়েছে, বেরিয়ে গেছে 2, রৈখিক বিবর্ধনের কোনো একক হয় না। তারপরে জানতে চেয়েছে প্রতিবিম্ব দূরত্ব কত, প্রতিবিম্ব দূরত্ব হলো ভি, তাই না। ভি প্রতিবিম্ব দূরত্ব, ইউ হলো বস্তু দূরত্ব। তো এখান থেকে বেরোলো যে এটার ভি বাই ইউ কত, ভি আমরা জানি না, ভি বসালাম, ইউ বস্তু দূরত্ব দেওয়া রয়েছে 2 সেমি, ঠিক আছে, 2 সেমি। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে ভি ইকুয়ালস টু রৈখিক বিবর্ধনের মান কত, 2, আর 2 গুণ হয়ে গেল, তো অ্যান্সার আসলো 4 সেমি। তাহলে বস্তু দূরত্ব হবে 4 সেমি আর রৈখিক বিবর্ধন হবে 2। চিহ্ন আনলে তোমাদের হয়তো অসুবিধা হতো, চিহ্ন যদি দেখি তাহলে হবে কি, বস্তু দূরত্ব 4 সেমি, -4, প্রতিবিম্ব -4 আসবে, এবং বস্তুও কোথায় হবে, বস্তুর ক্ষেত্র -2 সেমি থাকবে। আর কি, আর বিবর্ধনের মানটাও তোমার এখানে আসবে নেগেটিভ। তো বিবর্ধনের ফর্মুলাতেও -v/u হবে। সো মাইনাস প্লাসের গল্প তো এখানে আসছি না, ক্লাস 10-এ এগুলো তোমরা আশা করছি মাইনাসের গল্প জানো না, মাইনাস প্লাসের গল্প জানো না। তো যাই হোক, এইভাবে করলে সাধারণ পদ্ধতি, রৈখিক বিবর্ধনের ফর্মুলা ব্যবহার করলে বস্তু প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, সেটা থেকে বিবর্ধন বেরোলো, আর বস্তুর দূরত্ব বের করতে গেলে, প্রতিবিম্বের দূরত্ব বের করতে গেলে, ভি বের করতে গেলে তার আরেকটা ফর্মুলা হলো v/u, সেটা থেকে করে দেওয়া গেল। এই জায়গাটা বুঝতে পারলে কিনা তোমরা একটুখানি কমেন্ট সেকশনে ভাই দয়া করে জানাবে, ঠিক আছে। তো আমরা অনেকটা এগিয়ে গেলাম, আমরা অনেকটাই এগিয়ে গেলাম ক্লাসটার। তো চলো নেক্সট আরো এগিয়ে যাই। নেক্সট কোশ্চেনে কি আছে দেখে নি, অথবা দিয়ে কোশ্চেন, বিক্ষেপণ মাত্রার সাথে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক একটু আগেই বললাম, র্যালের সূত্র, I proportional to 1/λ⁴, ঠিক আছে। এটা বিক্ষেপণ মাত্রা বলা হয়, বা আপতিত আলোর কি বলে, তীব্রতা। তো মানব চক্ষু এবং সরল ক্যামেরার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য কি, মানব চক্ষু আর সরল ক্যামেরা দুটোতেই লেন্স লাগানো থাকে, ঠিক আছে। লেন্সটা মানব চক্ষুতে স্পেশালি উত্তল লেন্স, আর ক্যামেরাতে উত্তল লেন্স লাগানো হয়। তো যাই হোক, লেন্স লাগানো থাকে। দ্বিতীয় সাদৃশ্য একটা হলো, বৈসাদৃশ্য কি, মানব চক্ষুতে ছবি ওঠে কোথায়, ছবি ওঠে তার সেন্সারে ছবি ওঠে, আর মানব চক্ষুতে ছবি ওঠে কোথায়, প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, রেটিনাতে। তাহলে এই সাদৃশ্য বৈসাদৃশ্য হয়ে গেল, ঠিক আছে। এই সাদৃশ্য বৈসাদৃশ্য হয়ে গেল। আরো সাদৃশ্য বৈসাদৃশ্য বলতে গেলে তুমি আরো কিছু বলতে পারবে। তো এটা হলো মেন ডিফারেন্স। তাহলে উভয় ক্ষেত্রে লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে, এবং এটার প্রতিবিম্ব তৈরি হয় রেটিনাতে, আর একটার প্রতিবিম্ব তৈরি হয় তার সেন্সার বা ফিল্মতে, ঠিক আছে, সেন্সার বা ফিল্মে। ব্যাস হয়ে গেল।
আর কি পার্থক্য বলতে পারো? আর একটা বলতে পারো চোখের উপযোজন ক্ষমতা আছে, বাড়িয়ে যেমন দূরের বস্তু আর কাছের বস্তু বা বেশি আলো কম আলো দেখার জন্য ফোকাস দৈর্ঘ্য বাড়াতে কমাতে পারি। লেন্স ক্যামেরার ক্ষেত্রে বাড়াতে গেলে লেন্সের দুটোর মাঝখানের নলটাকে একবার বাড়াতে হবে, কমাতে হবে। এগুলো বলতে পারো। তো মেন পার্থক্য যেটা আমি বলে দিলাম সেটা বললেই হবে, যে দুটোর ক্ষেত্রে লেন্স ব্যবহার করা হয় আর বৈসাদৃশ্য হলো একটাতে রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে এটাতে প্রতিবিম্ব তৈরি হয় রেটিনাতে, আর সরল ক্যামেরাতে প্রতিবিম্ব তৈরি হয় তার ফিল্ম বা তার সেন্সরে। ঠিক আছে, ফিল্ম বা সেন্সরে। ফিল্ম বলতে সেন্সর বলতে তার সিসিডি বা তোমার সিএমওএস সেন্সর হয়। তো যাই হোক, এগুলো তোমার ক্যামেরার বিষয়ে জানার দরকার নেই। তো নেক্সট আমরা চলে যাই। বলছে এটা হলো পরের সেটে আসলাম, তার মানে সেট নাম্বার 3। তার মানে এবারে আমরা আসলাম সেট নাম্বার 3। তো এটা আমি আর নিয়ে আসছি না, ওখান থেকে এখানেই লিখে দিচ্ছি সেট নাম্বার 3। পেজ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 101, পেজগুলো কিন্তু এই সাইডে লেখা আছে। বলছে কাঁচ নির্মিত কোনো লেন্সকে, এই দেখো লেন্সকে জলে ডুবিয়ে দিয়েছে। আমি বললাম না যে যদি কোনো লেন্সকে জলে ডুবিয়ে দেওয়া যায় তাহলে তার কি হবে। ঠিক আছে, কোনো লেন্সকে জলে ডুবিয়ে দিলে কি হবে। আচ্ছা, এই কোশ্চেনটা হলো যে লেন্সকে জলে ডুবিয়ে দিলে, যেমন উত্তল লেন্সকে জলে ডুবিয়ে দিলে স্পেসিফিক 4 গুণ ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে উত্তর কি হবে, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটা কিভাবে করতে হয়, এটার জন্য থাকে 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1/r1 1/r2। এটাকে বলে লেন্স মেকার ইকুয়েশন বা লেন্স নির্মাতার সমীকরণ। হয়তো তোমাদের বই এটা নেই, তো এভাবেই এটা করতে হয়। তো যেটা আমাদের প্রথমে যখন বায়ুতে ছিল তখন পাবে কি, মিউ এর জায়গাতে বসাবে মিউ এয়ার থেকে গ্লাস, বায়ু থেকে কাঁচে এসেছে। কারণ কাঁচ দিয়ে তৈরি হয়, কাঁচ নির্মিত কোনো লেন্স। আচ্ছা, তো প্রথম কন্ডিশনে এটা পাওয়া যায়, দ্বিতীয় কন্ডিশনে পাওয়া যায় কি 1/f', সেটা হয় কত, ওয়াটার থেকে যাবে কোথায়, কাঁচে ডোবানো হয়েছে, তাহলে ওয়াটার থেকে গ্লাসে, আর এই ভ্যালুটা একই থাকে। তো এখান থেকে দুজনকে ভাগ করতে হয়, ভাগ করলেই আমরা পেয়ে যাই কি, পেয়ে যাই ওপরে f2 নিচে f, আর এখানে থাকে মিউ ag মাইনাস 1 মিউ ওয়াটার থেকে গ্লাস মাইনাস 1। এটা ক্যালকুলেট করলে তোমার আসে f' ইকুয়ালস টু প্লাস 3.9f উত্তল দর্পণের জন্য। তো এখান থেকে দেখা যায় যে বৃদ্ধি পেয়েছে, 4 গুণ বৃদ্ধি পেয়েছে জলে ডোবালে, তাহলে উত্তর কি হবে, বৃদ্ধি পায়। তো যাই হোক, এটা কি করে করতে হয় এগুলো তো তোমরা জানো না, তোমরা জাস্ট জেনে রাখবে যে জলে ডোবালে কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা হলো। আচ্ছা, এই কোশ্চেনটা কাঁচ নির্মিত কোনো লেন্সকে, এটা লেন্স ছিল কি উত্তল লেন্স ছিল একবার চেক করে নেবে। আমার কাছে তো এবিটি এখন নেই, আমার মনে হচ্ছে এটা উত্তল লেন্স ছিল। কাঁচ নির্মিত কোনো উত্তল লেন্সকে জলে নিমজ্জিত করলে অপরিবর্তিত থাকবে না, কখনোই হবে না। মনে হচ্ছে উত্তল লেন্স ছিল। তো যাই হোক, কারণ স্পেসিফিক কোশ্চেনটা উত্তল লেন্স দিয়েই আসে। যাই হোক, নেক্সট চলো। বলছে বিক্ষেপিত আলোর তীব্রতা আই এর সাথে, দেখো এই কোশ্চেন কতবার আসছে, র্যালের সূত্র, এটা উত্তর। নেক্সট কোশ্চেন চলো। কখন একটি উত্তল লেন্স অসৎ বিম্ব গঠন করে, এই জিনিসটা বুঝতে হবে। এটা খুব সহজ, এটা একটা উত্তল লেন্স, এটা অসৎ বিম্ব কখন তৈরি করবে, যদি তার অপটিক্যাল সেন্টার ও আর এখানে ফোকাস তার মাঝখানে বস্তুটি থাকে, তো তখনই তৈরি হবে। কি করে তৈরি হয় দেখো, তো এখান থেকে থাকলে একটা সোজা যায় গিয়ে মুখ্য ফোকাস দিয়ে যাবে, গেল, আর একটা সোজা অপটিক্যাল সেন্টার দিয়ে চলে গেল। তো এই দুটোকে পিছনের দিকে যদি বাড়াই, তো এটা পিছনের দিকে বেড়ে এইখানে এক্স্যাক্টলি মিলে যায়, তো ইমেজটা এইখানে তৈরি হয়। দেখো এইটাকে কি বলা হয়, অসৎ বিম্ব। তো কোনটা সৎ বিম্ব কোনটা অসৎ বিম্ব স্যার বুঝবো কিভাবে, উল্টো সোজা দেখেই কি সবসময় বুঝতে হয়, তার একটা নিয়ম আছে, ওরা শেখালে তুমি হয়তো এখন চাপ নিতে পারবে না। তো নিয়মটা হলো এটাই,
যে যখন তুমি দেখবে এইটা একটা রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আর এটা একটা প্রতিষ্ঠিত রশ্মি, দুটো প্রতিষ্ঠিত রশ্মি যেখানে মিলবে, হ্যাঁ দুটো প্রতিষ্ঠিত রশ্মি যেখানে মিলবে তাকে বলা হবে প্রতিবিম্ব। প্রতিবিম্ব। আর দুটো আপতিত রশ্মি যেখানে মিলবে তাহলে কি প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি বা প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি, হ্যাঁ প্রতিফলিত রশ্মি, এরা যেখানে মেলে সেখানে তৈরি হয় প্রতিবিম্ব। আবার আপতিত রশ্মিগুলো যেখানে মেলে সেখানে তৈরি হয় অবজেক্ট বা বস্তু। বস্তু, তাহলে বস্তু কি হয়, আপতিত রশ্মিগুলো যেখানে ইন্টারসেক্ট করে, আর প্রতিষ্ঠিত বা প্রতিফলিত রশ্মিগুলো যেখানে ইন্টারসেক্ট করে তাকে বলে ইমেজ বা প্রতিবিম্ব। এখন এগুলো ডাইরেক্টলি ইন্টারসেক্ট করলে বা ছেদ করলে তাহলে তৈরি হয় রিয়েল ইমেজ বা সৎবিম্ব। সৎবিম্ব। আর যদি পিছনে টেনে মেলাতে হয় তাহলে তাকে বলে অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। তো এইখানে দেখো, তো আমার এটা ছিল আপতিত রশ্মি আর এটা একটা আপতিত রশ্মি। আপতিত রশ্মিগুলো কোথায় মিলেছিল, ইন্টারসেক্ট করেছিল এইখানে, তাহলে এইখানে ছিল আমার অবজেক্ট। এখন এটা হলো একটা প্রতিষ্ঠিত রশ্মি আর এটা হলো একটা প্রতিষ্ঠিত রশ্মি, দুটো প্রতিষ্ঠিত রশ্মি কোথাও মিলছে, গিয়ে মিলছে না, তাহলে সৎবিম্ব তৈরি হবে না। তো পিছনে টেনে মেলাতে হয়েছে, তো পিছনে এখানে মিললো, এখানে তৈরি হবে কি, এখানে তৈরি হবে ইমেজ বা প্রতিবিম্ব। তাহলে দেখো পিছনে টেনে মিলিয়েছি, এটা ইমেজ বা প্রতিবিম্ব। এটা কেমন, এটা ভার্চুয়াল বা অসৎ। তাহলে এই অসৎ বিম্ব কখন তৈরি হয়, একমাত্র যখন আমাদের থাকবে কোথায়, একমাত্র যখন আমাদের থাকবে বক্র আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে, তখনই অসৎ বিম্ব তৈরি হবে উত্তল লেন্সে। এইটা হবে উত্তর। কনসেপ্ট বোঝা গেল? এই কনসেপ্ট দিয়ে পড়লে কখনোই ইমেজ কোনটা অবজেক্ট কোনটা বুঝতে অসুবিধা হয় না, প্রতিবিম্ব আর বস্তু বুঝতে অসুবিধা হয় না। তো নেক্সট চলো, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপরে কিভাবে নির্ভর করে। আচ্ছা ভাই, প্রতিসরাঙ্ক মানে মিউ হয়, আলোর বেগের অনুপাত হয় দুটো, একটা কি, একটা হলো শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কি, ওই মাধ্যমে আলোর বেগ, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করা হচ্ছে। তো এদের সম্পর্ক তো এটাই, ঠিক আছে, এদের সম্পর্ক হলো এটা। আচ্ছা নেক্সট চলো, অবতল দর্পণ দ্বারা একটি বিস্তৃত বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব কখন তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, অবতল দর্পণ এই, তো অবতল দর্পণ এদিকে এদিকে লাগানো আছে সিলভার কোটেড করা, তাহলে এই দিকটা হলো প্রতিফলক তল, অবতল দর্পণ। তাহলে এই অবতল দর্পণে বস্তুর কেমন বস্তুটা আছে, বিস্তৃত বস্তু মানে বড় বস্তু, আর বিন্দু বস্তু হলে একটা পয়েন্ট, একটা পয়েন্ট হলো বিন্দু বস্তু, আর বিস্তৃত বস্তু মানে এরকম লম্বা দেখতে বস্তু, বড় বস্তু। তারা বিস্তৃত বস্তুর বড় প্রতিবিম্ব তৈরি হবে অসৎ বিম্ব। আমরা জানি এখানে থাকে বক্রতা ব্যাসার্ধ, এখানে থাকে ফোকাস। তো যদি বস্তুটা আর এখানে থাকে মেরু বা ও, সমস্ত দূরত্ব এই মেরু বা ও থেকে ক্যালকুলেট করতে হয়। আমরা জানি যদি বস্তুটা ফোকাস আর মেরুর মাঝখানে থাকে, ফোকাস আর মেরুর মাঝখানে থাকে, তাহলেই একমাত্র প্রতিবিম্বটা অসৎ বিম্ব হবে। এখান থেকে একটা যাবে এই, সেটা সোজা ফোকাস দিয়ে বেরোবে, সোজা ফোকাস দিয়ে বেরোবে, আর একটা নিয়ম কি, আর একটা যাবে এখান থেকে বেরোবে, এখান থেকে বেরোবে। তাহলে এই গেল আপতিত হয়ে প্রতিফলিত হয়ে এভাবে বেরোলো। তো এই দুটো দেখো, এইটা একটা প্রতিফলিত রশ্মি, এটা একটা প্রতিফলিত রশ্মি, দুটো কোথাও মিলছে, মিলছে না, কিন্তু পিছনে টেনে মেলানো যায়, পিছনে যদি টানো তো এরকম পিছনে মেলে, তো দেখো একটা বড় প্রতিবিম্ব তৈরি হয়েছে পিছনে যেখানে মিললো সেটা। তাহলে এটা কেমন বিম্ব, এটা অসৎ বিম্ব এবং আকারে অনেক বড় বিবর্ধিত। তো এটা কখন হয়, যখন বস্তু মেরু আর ফোকাসের মাঝখানে থাকবে। তাহলে এটা হবে আমাদের উত্তর। চিত্রসহ ব্যাখ্যা করে দিলে। আচ্ছা বোঝা গেল? চলো, তো এরপরে ছিল গামা রশ্মি আর এক্স রশ্মির পার্থক্য। গামা রশ্মিটা কি, এই গামা রশ্মি তৈরি হয় যখন আমরা নিউক্লিয়ার ফেনোমেনা করি, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে দিয়ে আলফা বিটা রশ্মি বেরিয়ে গেলে সেটা উচ্চ শক্তি স্তরে যায়, সেখান থেকে যখন নিম্ন শক্তি স্তরে নামে তখন তৈরি হয় গামা রশ্মি।
তাহলে গামা রশ্মি আর এক্স রশ্মি কখন? ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে বা শক্তি স্তরগুলো কক্ষীয় শক্তি স্তর চেঞ্জ করে, তখন তৈরি হয় এক্স রশ্মি। তাহলে বেসিক পার্থক্য হলো এটা, এটা নিউক্লিয়াসের ঘটনা, এটা ইলেকট্রনের শক্তি স্তর থেকে নামার ঘটনা। দ্বিতীয় পার্থক্য হলো গামা রশ্মির ভেদন ক্ষমতা অনেক বেশি, পেনিট্রেটিং পাওয়ার অনেক বেশি, এক্স রশ্মির ভেদন ক্ষমতা অনেক কম। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম। তিনটে পার্থক্য হয়ে গেল, লিখে ফেলবে। নেক্সট চলো, হর্ষ দৃষ্টি কি একটু আগে বলেছি, মায়োপিয়া। এর প্রতিকারে কোন লেন্স ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় অবতল লেন্স। ঠিক আছে, তাহলে মায়োপিয়া জন্য অবতল লেন্স ব্যবহার করতে হবে, আর হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টির জন্য উত্তল লেন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলো, নেক্সট কোশ্চেন চলো। আচ্ছা, এবারে গেলাম আমরা সেট 3 হয়ে গেছে, সেট 4। সেট 4 সেট 4 এর প্রথম কোশ্চেন, একটা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, কোন বস্তুর জন্য একে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হবে? আমরা জানি উত্তল লেন্সের কোথায় বস্তু রাখলে এটা হয়? উত্তল লেন্সের ও লেন্স ছিল, আমি দর্পণীকে ফেলেছি, সরি সরি বাবু, সরি। আচ্ছা, এটা হলো উত্তল লেন্স। তো বস্তুটা সবসময় তার অপটিক্যাল সেন্টার ও আর ফোকাসের মাঝে থাকবে, তখনই তার বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে, তাই না? বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে, একটু আগেই দেখালাম। তাহলে এর ফোকাস দৈর্ঘ্য দেওয়া ছিল 10 সেমি, তাহলে 10 সেমির থেকে কম হতে হবে মাঝখানে থাকতে গেলে। 10 সেমির থেকে কম কোন ভ্যালুটা আছে? 10 সেমি তো হবে না, 20 সেমি তো হবে না, 15 সেমি তো হবে না, তো অপশন এলিমিনেট হয়ে গেল। তোমার উত্তর হলো 7 সেমি। গল্প শেষ। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, একটা জিনিস এবার চেক করে নিই, মায়োপিয়াতে কোন লেন্স ব্যবহার করা হয়? আমার যতদূর মনে হচ্ছে আমি ঠিকই বলেছি, এটা আবার গুলিয়ে যায় মাঝে মাঝে। মায়োপিয়া হুইচ লেন্স? মায়োপিয়াতে অবতল লেন্স, ঠিক আছে। নেক্সট চলো, অস্বচ্ছ কোনো বস্তুর বর্ণ সৃষ্টি হয় কিসের জন্য? আমরা জানি বর্ণ সৃষ্টি হয় যে পদ্ধতি, প্রিজমে 7টা আলো ভেঙে যায়, তার নাম বিচ্ছুরণ বা ডিসপারশন। তো উত্তর হবে কি? বিচ্ছুরণের। নেক্সট কোশ্চেন চলে যাই। দুই মাধ্যমের প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কৌণিক চ্যুতি কত? দেখো, যখন লম্ব আপতন হয়, এই লম্বভাবে পড়লো, তো লম্ব আপতন হলে সোজা বেরিয়ে যায়, আপতিত আর প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের সাথে 0 কোণ করে, I0 R0। তাহলে বিচ্যুতি ডেভিয়েশন ছিল I মাইনাস R, তো কি দাঁড়াবে? 0, অর্থাৎ কোনো বিচ্যুতি ছাড়া সোজা চলে যায়। তাহলে দুই মাধ্যমের প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতি কত? কৌণিক বিচ্যুতি হলো 0 বা 0। হয়ে গেল। নেক্সট কোশ্চেন, ড্যাশ লেন্স সর্বদাই অসৎ বিম্ব গঠন করে? আমরা জানি অবতল লেন্স সবসময় অসৎ বিম্ব গঠন করে, তাই না? তাহলে উত্তর কি হবে? অবতল লেন্স সবসময় অসৎ বিম্ব গঠন করে। শূন্যস্থানে অতিবেগুনি রশ্মির বেগ কত? আচ্ছা, এটা একটু মাথায় রাখবে, অতিবেগুনি রশ্মির বেগ একদম সিমিলার টু আলোর বেগের সমান হয়, 3 × 10⁻⁻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 ⁻
ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু মনে রাখার বিষয়। তাহলে জেনারেলি ইউভি রের ভেলোসিটি কত হয়? এটা হয়। তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। অ্যাপ্রক্সিমেটলি এটা হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড। অ্যাপ্রক্সিমেটলি বা সিমিলার টু, আনুমানিক বা প্রায় যেটা বলা হয়, সরি। নেক্সট কোশ্চেন হলো, বায়ু থেকে কাঁচ মাধ্যমে 45 ডিগ্রি কোণে আপতন হলে আপতিত রশ্মি 30 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে, রশ্মিটির চ্যুতি কোণ ও কাঁচের প্রতিসরাঙ্ক বের করো। তাহলে এটা হলো বায়ু বা এয়ার, আর কাঁচকে বলা হয় ইংরেজিতে গ্লাস। তো এখানে একটা রশ্মি আপতিত হলো, আপতন কোণ কত? লম্ব টানলে বলছে 45 ডিগ্রি, তাই না? আচ্ছা, এখন বলেছে যে আপতিত রশ্মিটা
আপতন কোণ 45 ডিগ্রি, আপতিত রশ্মি হয়ে 30 ডিগ্রি প্রতিসরণ কোণ তৈরি করে। তাহলে এটা লঘু থেকে ঘনতে যাচ্ছে, এরকম না গিয়ে একটু অবিলম্বের দিকে বেঁকে যায়। তো এই কোণটা কত ভাই? এই কোণটা হলো আর, এটা 30 ডিগ্রি দেওয়া রয়েছে। তারপরে বললো যে চ্যুতি কোণ কত আর কাঁচের প্রতিসরাঙ্ক কত। তো কোণটা বড়, এটা থেকে এটা বিয়োগ যাবে, তো চ্যুতি কোণ হবে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি হলো চ্যুতি কোণ। কারণ এটা যাওয়া উচিত ছিল সোজা, বেঁকে গেলে এইটুকু, তাহলে এইটুকু কোণ কত হয়? 45 থেকে 30 বাদ দিলে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো প্রতিসরাঙ্ক কত। এর জন্য স্নেলের সূত্র ব্যবহার করতে হবে। এই স্নেলের সূত্র ব্যবহার করার একটা নিয়ম শেখাবো, যেটা তোমার সারা জীবন কাজে লাগবে, তাহলে আর ভুল হবে না। নিয়ম কি? যে কোন মাধ্যমে আপতিত হয়েছে আর কোন মাধ্যমে প্রতিসৃত হচ্ছে, এই দুটো জিনিস জানতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আপতিত হয়েছে এয়ার বা বায়ুতে, ঠিক আছে? তাহলে এই দিকের সাইন নিতে হবে, তো নিতে হবে কি সাইন 45 ডিগ্রি। আচ্ছা, প্রতিসৃত হয়েছে এই মাধ্যমে, তো ওরও সাইন নিতে হবে। তো কার প্রতিসরাঙ্ক বেরোবে? উত্তর হলো যে মাধ্যমে প্রতিসৃত হয়ে ঢুকলো তার প্রতিসরাঙ্ক বেরোবে। তাহলে এই মিউটা কার প্রতিসরাঙ্ক হবে? গ্লাস বা কাঁচের, গ্লাস বা কাঁচের প্রতিসরাঙ্ক হবে। এই নিয়ম সবসময় মনে রাখবে, যে যে মাধ্যম থেকে যেই মাধ্যমে প্রতিসৃত হয়ে আলোটা ফাইনালি ঢুকে গেল সেটাই হবে তার প্রতিসরাঙ্কই বের হবে। তাই ফর্মুলা আমরা স্নেলস ল ইউজ করি, মিউ ইকুয়ালস টু সাইন আই সাইন আর। হ্যাঁ, এটা হলো আপতন কোণ, প্রতিসরণ কোণ। তো মিউটা কার প্রতিসরাঙ্ক বের হয়? এই যে আর মিডিয়াম আছে, আর মিডিয়ামটারই প্রতিসরাঙ্ক বের হয়, ঠিক আছে? বাই আর মিডিয়াম নয়, সরি, অ্যাকচুয়ালি এই যে আর প্রতিসরণ কোণ যে মিডিয়ামটা তার প্রতিসরাঙ্ক বের হয়, এটা একটু মাথায় রাখবে। তাহলে মিউ এর ভ্যালু বের করতে গেলে মিউ ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রির ভ্যালু হয় 1/√2, সাইন 30 ডিগ্রির ভ্যালু হয় হাফ। তো কি দাঁড়ালো অ্যান্সার? 1/√2 ইন্টু হাফটা উপরে চলে গেল। তো অ্যান্সার কত আসলো? অ্যান্সার আসলো অনলি √2, তাই না? করণীয় নিরসন করলে অনলি √2 হয়। তাহলে কি হলো? সাইন 45 1/√2, সাইন 30 ডিগ্রি হাফ, তো 2 গেল ওপরে। হ্যাঁ, তো থাকলো কত? শুধু √2 প্রতিসরাঙ্কের মান। কাচের প্রতিসরাঙ্ক শুধু √2 বেরিয়েছে, কিছু করার নেই, শুধু √2ই বেরোবে। হ্যাঁ, √2 মানে 1.41। তো অ্যাকচুয়ালি কাচের প্রতিসরাঙ্ক বেরোয় 1.5, তো এর অ্যান্সারটা এসছে 1.414, কারণ √2 ভ্যালু হয় 1.414, এরকম একটা ভ্যালু এসছে। কিছু করার নেই, যেমন ইনফরমেশন দেওয়া ছিল তেমনই বেরিয়েছে। আচ্ছা, হলো। নেক্সট কোশ্চেনে যাব। বলছে উত্তল লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? একটু আগে এই কোশ্চেন রিপিট হয়েছে। আলোক কেন্দ্র হলো সেই পয়েন্ট প্রধান অক্ষের উপরে যেখান দিয়ে আলো গেলে কোনো রকম চ্যুতি হয় না। হ্যাঁ, এই পয়েন্ট যার উপরে আলো দিয়ে আলো সোজা বেরিয়ে যাবে, কোনো চ্যুতি হবে না, ঠিক আছে? তো এটা আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রে আপতিত রশ্মির আপতন কোণ কত? এই একটা দারুণ কোশ্চেন, এটা অনেকে ঘাবড়ে যাবে। আলোক কেন্দ্রে আপতিত রশ্মির আপতন কোণ কত হয়? তো যেখানে সোজা বেরোয়, আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি সোজা বেরিয়ে গেল, তার মানে চ্যুতি কোণের মান কত? 0 ডিগ্রি। চ্যুতি কোণের মান যখন 0 হয়, তার মানে কেমন ভাবে বেরোলো? একমাত্র লম্ব আপতনেই চ্যুতি কোণ 0 হয়, একটু আগেই দেখলাম, তাই না? তার মানে বোঝাচ্ছে যে আপতন কোণের মান কত হবে? হ্যাঁ, তো লম্ব আপতন যখন হয়, দেখো লম্ব আপতন যখন হয় তো অভিলম্বের সাথে কত কোণ করে? 0 ডিগ্রি কোণ করে, তাই না? তাহলে উত্তর কি হবে? আপতন কোণের মান হবে 0 ডিগ্রি। এইটা একটা দারুণ কোশ্চেন ছিল এখানে। নেক্সট চলো, স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা দাও। তো স্নেলের সূত্রের সাহায্যে এখন আমাকে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা দিতে হবে। তো চলো আমরা এখন স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তোমরা জানো আলোর বিচ্ছুরণ কাকে বলে? আলোর বিচ্ছুরণ হলো তুমি নেবে একটা প্রিজম নিলে, তুমি একটা আপতিত রশ্মি দিলে, সেই রশ্মিটি সাদা আলো বা যৌগিক আলো, অনেক বর্ণ আছে তার ভিতরে, তো সেটা এসে প্রিজমে বিভিন্ন কালারে ভেঙে গেল, এই ঘটনাকে বলা হয় কি? এই ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। তো এখানে একটা ব্যান্ড বা পটি তৈরি হলে এখানে পরপর বর্ণগুলো তৈরি হবে,
ঠিক আছে, এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। তো এই বিচ্ছুরণের ব্যাখ্যা স্নেলস ল দিয়ে কিভাবে দেওয়া যায়? স্নেলস ল কি বলে? স্নেলস ল বলে এখানে তো আলোর প্রতিসরণ হয়েছে, তো মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, তাই না? সাইন আই বাই সাইন আর। আচ্ছা, ওকে। তো এখান থেকে আমার বের হয় সাইন আর মানে মানে হলো সাইন আই বাই মিউ, সাইন আই বাই মিউ। তাহলে কি বোঝা যাচ্ছে? তো আপতন কোণ সব বর্ণের আলোর জন্য একই, কারণ এটা যৌগিক বর্ণের আলো একটা এসেছে, একটাই আলো আপতিত হয়েছে, সাদা আলো, এতে সব বর্ণ মিশে ছিল। তাহলে প্রত্যেক বর্ণের আলোর জন্য আপতন কোণ কিন্তু একই, সেম। কিন্তু চেঞ্জ হয়েছে কিসের? প্রতিসরণকে চেঞ্জ হয়েছে। তাই প্রত্যেক বর্ণের আলোর প্রতিসরণ কোণ দেখো আলাদা হয়েছে, প্রতিসরণ কোণ আলাদা হয়েছে, সাইন আর আলাদা হয়েছে। কেন আলাদা হলো? কারণ মিউটা চেঞ্জ হয়েছে। কেন মিউ কেন চেঞ্জ হলো স্যার? মিউ চেঞ্জ হয়েছে বিকজ অফ একটা স্পেসিফিক রিজন আছে। আমরা জানি মিউ ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে। কি কি জিনিসের উপরে? একটা হলো কোন মাধ্যম, সেটা ধরো এটা কাঁচের প্রিজম, তো কাঁচের প্রতিসরাঙ্ক আলাদা হবে, বা জলের প্রতিসরাঙ্ক আলাদা হবে, অভ্রের প্লেট হলে প্রতিসরাঙ্ক আলাদা হবে। ঠিক আছে, তাহলে মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে। দ্বিতীয় স্যার আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটার নাম হলো আপতিত আলোটা কোন বর্ণের, তার উপর ডিপেন্ড করে, তাই না? এটা আমরা পড়েছিলাম। সো আপতিত আলো যদি লাল হয়, আপতিত আলো যদি লাল হয় আর আপতিত আলো যদি বেগুনি হয়, তাহলে কি হয়েছে? তাহলে এটা হলো বেগুনি আর এটা হলো রেড। তখন কি দেখা যাবে? কি দেখা যাবে ভাই? দেখা যাবে যে বিভিন্ন বর্ণের আলোর জন্য মাধ্যমটি একই আছে, কাঁচেরই আছে, কিন্তু প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে গেছে, কারণ আপতিত আলোর বর্ণের উপর ডিপেন্ড করে। তো বেগুনির জন্য প্রতিসরাঙ্ক আলাদা, লালের জন্য আলাদা, হলুদের জন্য আলাদা, কমলার জন্য আলাদা, নীলের জন্য আলাদা, এভাবে বিভিন্ন বর্ণের জন্য এই কাঁচেরই প্রতিসরাঙ্ক, প্রিজমটির প্রতিসরাঙ্ক আলাদা আলাদা দেখব। তার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে আপতন প্রতিসরণ কোণের মানে চেঞ্জ হবে। যার মিউ এর মান বেশি তার প্রতিসরণ কোণের মান কম হবে। তাহলে এখান থেকে আমি দেখতে পেলাম রিলেশন কি? আর প্রপোর্শনাল টু 1/μ। তো যার মিউ বেশি তার প্রতিসরণ কোণ কম, আবার যার প্রতিসরণ কোণ কম তার চ্যুতির মান বেশি, কারণ ডেভিয়েশন বা চ্যুতি সবসময় আই মাইনাস আর হয়, বড় থেকে ছোট বিয়োগ, তো আর জেনারেলি কম হয়, আইটা বেশি হয়। তো যার আবার আর কমে গেল, মানে কম বিয়োগ হচ্ছে, তার মানে ডেভিয়েশন বেশি। তাহলে বোঝা গেল যার মিউ বাড়ছে তার ডেভিয়েশনও বাড়ছে। তো মিউ কার বেশি? এবারে কশির সূত্র আমাদেরকে বলে দিচ্ছে যে মিউ ইকুয়ালস টু এ প্লাস বি ল্যামডা স্কোয়ার। যার ল্যামডা বেশি তার মিউ কম। তো আমরা জানি লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই লালের মিউ কম হলো, মিউ অফ রেড এখন কম। আচ্ছা, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই মিউ অফ ভায়োলেট বেশি হবে। তো যখন রেডের তরঙ্গ দৈর্ঘ্য কম, রেডের মিউটা কম, তাহলে রেডের ডেভিয়েশনটাও কম হবে, ডেভিয়েশন অফ রেডটাও কম হবে। আর ভায়োলেটের বেশি মিউ এর ভ্যালু, তো ভায়োলেটের ডেভিয়েশনটা কি হবে? ভায়োলেটের ডেভিয়েশনটা বেশি হবে। তাই দেখো ভায়োলেট সব থেকে বেশি বেঁকে গিয়েছে প্রতিসরণের ফলে, নিচে এসেছে, আর রেড সবচেয়ে কম বেঁকে ওপরে আছে। বাকি বর্ণগুলোর এরকম বিচ্যুতি অনুযায়ী পরপর সেজে আছে। তো এই কারণে বিচ্ছুরণ হয়। তাহলে আলোর বিচ্ছুরণের কারণ স্নেলস ল দিয়ে এভাবে ব্যাখ্যা করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে প্রশ্ন হলো শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? তো উত্তর কি হবে? আমরা জানি যে মিউ এর ফর্মুলা সি বাই ভি। তো শূন্য মাধ্যমে মিউ কত হয়? হয়ে যায় সি বাই সি ইকুয়ালস টু 1। শূন্য মাধ্যমে মিউ এর মান 1, বা বায়ু মাধ্যমেও একই কেস হয়, মিউ এর মান 1.00009 থাকে, যেটা সিমিলার টু 1 ধরে নেওয়া হয়। তো যাই হোক, এই কেসগুলোতে কি হয়, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে যেহেতু মিউ এর মানটা একই আছে, তো প্রত্যেক বর্ণের আলো যে বর্ণ হোক না কেন সবারই প্রতিসরাঙ্ক একই হবে। কেন একই হবে? তো দেখো না, এখানে তো কোন মিডিয়ামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে না, কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে যেতে জন্য শূন্যস্থানে কেউ নেই। তাছাড়াও আর কি হয়েছে, শূন্যস্থানে সব বর্ণের আলোগুলোর প্রতিসরাঙ্ক একই হয়,
কারণ সব বর্ণের আলোর বেগ একই থাকে শূন্যস্থানে। তাহলে কেন আলোর প্রতিসরণ হয়, বিচ্ছুরণ হয় না? উত্তর হলো শূন্যস্থানে সব বর্ণের আলোর বেগ একই থাকে। এই লাইনটা না থাকলে নাম্বার দেবে না। তাহলে উত্তর হলো শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে, দুটোই একই গল্প, সব বর্ণের আলোর বেগ একই থাকে, একই থাকে। তাই প্রতিসরাঙ্কের মান এক হয়। প্রতিসরাঙ্কের মান যখন এক, তো দুটো মাধ্যম একই, একটা মাধ্যম আর একটা মাধ্যমের প্রতিসরাঙ্কের কোনো পার্থক্য নেই, তো সোজা চলে যাবে, কোনো রকম বিচ্ছুরণ তো পসিবল নয়। এই জন্য শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না। তাহলে কারণ কি? শূন্যস্থান বা বায়ু মাধ্যমে সব বর্ণের আলোর বেগ একই হয়, এবং সেই জন্য কি হয়, সব বর্ণের আলোর বেগ একই হওয়ার জন্য দেখতে পাবো সব বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক একই থাকে। তাই কোনো রকম ভাবেই আলোর বিচ্ছুরণ পসিবল নয়, এইটুকু লিখে দিতে হবে। ঠিক আছে? তাহলে দেখা গেল যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিচ্ছুরণ কম হয়। ঠিক আছে? এখন প্রশ্ন হলো সব বর্ণের আলোর বেগ একই বলে আমি বলতে পারি v ইকুয়ালস টু n ল্যামডা। আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকলে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে, তাই না? কিন্তু চেঞ্জ হয় কি? চেঞ্জ হয় তার ভেলোসিটি। তাহলে শূন্যস্থানে সব বর্ণের আলোর কম্পাঙ্কও একই, বেগও একই, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য একই। তরঙ্গ দৈর্ঘ্যের হেরফের না হওয়ার জন্য কোনো বর্ণেতে ভাঙবে না, যে বর্ণ সেই বর্ণতেই থেকে যাবে। বুঝেছো? তো এভাবেও বলতে পারো, কিন্তু মূল কথা এটা তোমাকে লিখতে হবে, এটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, বা লিখতে পারো তুমি v ইকুয়ালস টু সি বাই ল্যামডা, এভাবেও লিখতে পারো v ইকুয়ালস টু সি বাই ল্যামডা। তো সি সবার একই আর ল্যামডার মানও সবার জন্য একই হবে। ঠিক আছে? তো যাই হোক, এইসব গল্প দরকার নেই, এইটুকু লাইনটা মেন ইম্পর্টেন্ট, যে সব বর্ণের আলোর বেগ একই থাকে। তো নেক্সট চলো এগিয়ে যাই। প্রতিসরণের সূত্র থেকে কিভাবে প্রতিফলনের সূত্র নির্ণয় করা যায়? আচ্ছা, তো প্রতিসরণের সূত্র থেকে প্রতিফলনের সূত্র নির্ণয় করতে হবে। তাহলে এখন চলো এই কাজটাই আমরা করব। এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জেনারেলি এই কোশ্চেনটা ছেলেমেয়েরা পারে না। আচ্ছা চলো, তো খেয়াল রাখবে আমাদের প্রতিসরণের সূত্র কি ছিল? প্রতিসরণের সূত্র ছিল মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। তো এটা একটা মাধ্যম, যে মাধ্যম থেকে যে মাধ্যমে গিয়েছে, এই মাধ্যম থেকে ধরো এই মাধ্যমে গিয়েছে, তো এটা আর আর এটা আই হয়। তো এরই প্রতিসরাঙ্ক আমরা বের করছি, কার সাপেক্ষে? এর সাপেক্ষে। এই জিনিসটা কিভাবে লেখে? এই জিনিসটা লেখে, ধরো এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, আমরা বের করছি 2 নম্বরের প্রতিসরাঙ্ক 1 নম্বরের সাপেক্ষে। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তাই না? এটা আমরা পড়েছি। আচ্ছা, এটার ফর্মুলা আমরা জানি μ12, মানে ফর্মুলা কি? μ12 এর ফর্মুলা কি? v1/v2, তাই না? তাহলে আমি লিখতে পারি sin i বাই sin r ইকুয়ালস টু v1/v2। আচ্ছা, তো তুমি বলো তো, প্রতিফলন যখন হয় তখন কি হয়? যেই মাধ্যমে যায় সেই মাধ্যমেই ফিরে আসে। তাহলে যখন একই মাধ্যম থাকলো, তাহলে একই মাধ্যমে আলোর বেগও একই, বা একই মাধ্যমের প্রতিসরাঙ্ক একই। তাহলে দুটো মাধ্যমে একই হয়ে যাওয়ার জন্য v1 আর v2 সমান হবে। তাহলে আমি বলবো সাইন আই সাইন আর ইকুয়ালস টু, সমান বলে কেটে 1 হলো, এখান থেকে আমার আসলো সাইন আই ইকুয়ালস টু সাইন আর, দ্যাট মিনস আই ইকুয়ালস টু আর। এটাই হলো প্রতিফলনের সূত্রের প্রমাণ। কার প্রতিসরণ থেকে প্রতিফলনের সূত্রের প্রমাণে চলে গেলাম। আরেকভাবে করতে পারো, আর একটা ওয়েতে করতে পারো, দুটো মাধ্যম যেহেতু একই, তাহলে তার প্রতিসরাঙ্ক একটার সাপেক্ষে একটার প্রতিসরাঙ্ক কি হবে? 1 হবে। তার মানে আমি লিখতেই পারি সাইন আই বাই সাইন আর, যেটা ছিল মিউ, এটার মান কি হবে? মিউটার মান 1 হবে, কারণ একই মাধ্যমেই ফিরে যাচ্ছে, একটার সাপেক্ষে আরেকটার প্রতিসরাঙ্ক 1 হবে। তাহলে কি দাঁড়াবে? তখন দাঁড়াবে সাইন আই সাইন আর। তো আমরা একই গল্প বলতে পারবো আই ইকুয়ালস টু আর। তার মানে দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক একই হলে মাধ্যম দুটোতে আলোর বেগ একই হয়, যেটা আমরা আলোর বিচ্ছুরণ কেন হয় না সেটার জন্য বলেছিলাম। তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। তাহলে এটা আমি তোমাকে দেখিয়ে দিলাম, এটা কিন্তু বইয়ে জেনারেলি পাওয়া যায় না। হ্যাঁ, এবারে তারপরে কোশ্চেন দিয়েছে
আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য না হওয়ার শর্ত কি? স্নেলের সূত্র তিনটে জায়গায় প্রযোজ্য হয় না। জেনারেলি তোমরা পড়বে যে একটা জায়গায় প্রযোজ্য হয় না, কিন্তু অ্যাকচুয়ালি হলো তিনটে জায়গায় প্রযোজ্য হয় না। তোমরা কেমন লিখবে সেটাও বলে দিচ্ছি, আর বাকিগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তো চলো 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 করে দিই। স্নেলের সূত্র প্রযোজ্য না হওয়ার আচ্ছা, এক নম্বর হলো তাহলে প্রযোজ্য না হওয়ার শর্ত কি? 2 নম্বরটা হলো যে তোমার মাধ্যম দুটি সমসত্বর জায়গায় হয়ে গেছে অসমসত্ব, সব জায়গায় ঘনত্ব সমান নয়। আর কি হয়ে গেছে? আর এবং অস্বচ্ছ, তখন কিন্তু স্নেলের ল প্রযোজ্য হবে না। হ্যাঁ, অস্বচ্ছ। আচ্ছা, তৃতীয়টা কি? যদি আপতন কোণের মান থিটা সি থেকে বেশি হয় বা সংকট কোণের থেকে বেশি হয়, তখন হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তখন কিন্তু স্নেলস ল লাগবে না, কারণ প্রতিফলন হয়ে গেছে, তাই না? আর 1 নম্বর যেটা তোমাদের পরীক্ষাতে লিখতে হবে, এ দুটো এক্সট্রা। 1 নম্বর যেটা পরীক্ষাতে লিখতে হবে, আলোর প্রতিসরণে স্নেলের সূত্র কেন প্রযোজ্য হয় না? যদি লম্ব আপতন হয়। লম্ব আপতন হলে সোজা বেরিয়ে যায়, তো I = 0, R = 0। তো তখন আমি মিউ ইকুয়ালস টু যখন বসাবো সাইন 0 বাই সাইন 0, তো সাইন 0 বাই 0 আনডিফাইন আসবে। 0/0 সবসময় আনডিফাইন হয়, তাই না? I বাই আর এর মান 0 0 বসালে আনডিফাইন্ড বা অসঙ্গত, তাহলে এই ক্ষেত্রে স্নেলের ল প্রযোজ্য হয় না। এই তিনটে ক্ষেত্রেই স্নেলসের ল প্রযোজ্য হয় না। চাইলে তিনটে লিখতে পারো, তাহলে এক্সামিনার খুব খুশি হবে, ছেলেটা অনেক জানে। না হলে এই একটা লিখলেও হবে, 1 নম্বরে দেয় তো, ঠিক আছে? তো এই যে জায়গাটা জেনারেলি বইয়ে তোমরা পাবে না, এটা এইখানে তোমরা দেখে নিলে। আচ্ছা, নেক্সট আমরা যাব পরের কোশ্চেনগুলোতে। এটা একটি প্রিজমের আই ডেল্টা লেখচিত্র অঙ্কন করো এবং এর থেকে ন্যূনতম চ্যুতির ধারণা দাও, আর চ্যুতি ন্যূনতম হওয়ার শর্তগুলো লেখো। আচ্ছা, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এই গেল একটা গ্রাফ আঁকতে হবে। তো এদিকে আমি নেব আপতন কোণ আই, আর এদিকে নেব চ্যুতি কোণ ডেল্টা। তাহলে এদিকে আমি নেব আপতন কোণ, এদিকে আমরা নেব চ্যুতি কোণ, ঠিক আছে? এর গ্রাফ টানলে কেমন হবে সবসময় মাথায় রাখবে, এই লেখচিত্রটা এইরকম হয়। তোমরা দেখেছো কিনা জানি না, এই লেখচিত্রটা এইরকম হয়। তো এইখানে একটা স্পেসিফিক ডেভিয়েশন ডেল্টা আছে, এখানেও তাই ডেভিয়েশন ডেল্টা। এখানে আপতন কোণের মান I1, হ্যাঁ, এখানেও আপতন কোণের মান হলো R1, I2, ঠিক আছে? তাহলে এটা হলো I1, এটা হলো I2, আপতন কোণ নির্গমন কোণ। এখন কি হয়, এইটা হয় লেখচিত্র থেকে দেখা যায় যে আপতন কোণের মান যত বাড়ে, দেখো এখানে চ্যুতিকোণ প্রথমে ছিল, চ্যুতিকোণ ছিল, আপতন কোণ যত বাড়ছে চ্যুতিকোণ কমছে। দেখো আপতন কোণ যত বাড়ছে এদিকে চ্যুতিকোণ কমছে, কমতে কমতে এইখানে এসে চ্যুতিকোণের মান সর্বনিম্ন হলো, এটাকে বলে ডেল্টা এম বা ন্যূনতম চ্যুতি বা মিনিমাম ডেভিয়েশন। তাহলে এটাকে কি বলে? ন্যূনতম চ্যুতি বা মিনিমাম ডেভিয়েশন, ডেল্টা এম লেখা হয়। এরপর থেকে আপতন কোণ আর যদি বাড়ে তাহলে চ্যুতি কোণের মান বাড়বে। এইটা আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? যখন আই আর ডেল্টার আমরা লেখচিত্র আঁকি আপতন কোণের সাথে চ্যুতি কোণের। আর এখান থেকে মিনিমাম ডেভিয়েশন কোনটা? মিনিমাম ডেভিয়েশন হলো এই ডেল্টা এম, এটা ন্যূনতম চ্যুতির ধারণা দেওয়া হলো। এরপরে বলা হলো
যে তাহলে ন্যূনতম চ্যুতি কারে বলে? ন্যূনতম চ্যুতি হলো সেই সময় যখন আপতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য চ্যুতি কোণের মান সর্বনিম্ন হয়, তার সেই ভ্যালুটাকে বলা হয় মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম চ্যুতি। এরপরে আপতন কোণ বাড়লে আর চ্যুতি কোণ বাড়ে না, আর চ্যুতি কোণ কমে না, বরং বেড়ে যায়। তো নেক্সট তুমি বলবে চ্যুতির ন্যূনতম হওয়ার শর্ত কি? চ্যুতির ন্যূনতম হওয়ার শর্ত হলো এই পয়েন্টটাকে যদি আমি এ বলি আর এই পয়েন্টটাকে যদি আমি বি বলি, তাহলে এই দুটোকে যোগ করে দিলে একটা সরল রেখা পাওয়া যায়, তার নাম হলো এবি। এই সরল রেখা যত আমি নিচের দিকে আসছি সরল রেখার লেন্থ কমছে কমছে কমছে, একদম মিনিমাম ডেভিয়েশনে এসে সেটা 0 হয়ে গেল। তাহলে এবি সরল রেখার লেন্থটা মিনিমাম ডেভিয়েশনে ডেল্টা এম কন্ডিশনে, হ্যাঁ ডেল্টা এম এর কন্ডিশনে এটা 0 হয়ে গেল। এবি লেন্থটা কি করে বের হয়? দেখো এখান থেকে এইটুকু হলো I1 আর এখান থেকে এইটুকু হলো I2, তাহলে পুরো I2 থেকে I1 এইটুকু বাদ দিলে আমি এই লেন্থটা পাবো, দ্যাট মিনস এই ডেভিয়েশনটা এটা পাবো, এবি লেন্থটা পাবো। তাহলে এবি লেন্থ হয়ে গেল I1 মাইনাস I2 মাইনাস I1। সো মিনিমাম ডেভিয়েশনে এবি 0 হয়, তার মানে I2 মাইনাস I1 0 হয়, তার মানে I1 ইকুয়ালস টু I2 হয়। এটাই হলো মিনিমাম ডেভিয়েশনের শর্ত। তাহলে এই গ্রাফ থেকে ন্যূনতম চ্যুতির শর্ত কি? I1 আর R1, I1 আর I2 সমান হবে। ঠিক আছে, I1 আর I2 সমান হবে। এবারে প্রশ্ন হলো স্যার একটাই কি শর্ত? না, আর একটা শর্ত আছে। আর একটা শর্ত কি? আর একটা শর্ত হলো যে ডেভিয়েশন এর ফর্মুলা ছিল এটা, মনে আছে? মনে আছে এটা? তারপরের লাইনে আমি লিখতে পারি I1 I2, এটার জায়গায় লিখতে পারি R1 আর R2 লিখতে পারি। তো স্যার ঠিক আছে, লিখে দিলাম। আচ্ছা, তো মিনিমাম ডেভিয়েশন না এখান থেকে করা যাবে না, এখান থেকে করলে অসুবিধা আছে। এখান থেকে করলে অসুবিধা আছে। এটা তো 0 হওয়া পসিবল না, এটা যদি আমরা 2I1 লিখে দিলাম, তো ডেভিয়েশন মিনিমাম তো 0 নয়, তো অসুবিধা আছে, এখান থেকে করবো না। চলো আমি যদি স্নেলের সূত্র দেখি, স্নেলের সূত্র কি বলছিল? প্রিজমে তো এই হয়েছিল, প্রিজমে হয়েছিল এই ঢুকেছিল, এটা একটা লম্ব টেনেছিলাম, এটা ছিল I1, এই তোমার এখান থেকে আরেকটা লম্ব টেনেছিলাম, এই গিয়েছিল, এই বেরিয়ে গিয়েছিল, এটা হয়েছিল I2। হ্যাঁ আচ্ছা, তো এই অ্যাঙ্গেলটার নাম ছিল R1, এই অ্যাঙ্গেলটার নাম ছিল R2। তো এখান থেকে এইখানে যখন ঢুকলো স্নেলের সূত্র ব্যবহার করলে আমরা এখান থেকে এখানে ঢুকেছে, কোথায় ঢুকেছে? প্রিজমে ঢুকেছে। প্রিজমে কি আছে? কাঁচ, কাঁচের প্রতিসরাঙ্ক মিউ। তো কাঁচের প্রতিসরাঙ্ক মিউ কি? সাইন I1 আপতন কোণ বাই প্রতিসরণ কোণ সাইন R1, সাইন R1 হলো। আবার কি, এই কাঁচ থেকে বাইরে বেরিয়েছে, তো কাঁচের থেকে বাইরে বেরিয়ে কি বেরোবে? 1/μ বেরোবে। হ্যাঁ, কারণ আমরা বেরোচ্ছে তখন বায়ুর প্রতিসরাঙ্ক কাঁচের সাপেক্ষে, যেটা উল্টে লেখা যায়। তো সেটা কত হবে? সেটা হবে সাইন R2 বাই সাইন I2। তো এটাকে উল্টে লিখলে কি হয়? এটাকে উল্টে লিখলে মিউ ইকুয়ালস টু দাঁড়ায় সাইন I2 বাই সাইন R2। আবার এই মিউটাও একই, তাহলে দুজন সমান বলে দিতে পারি। তাহলে আমি বলতে পারি সাইন I1 বাই সাইন R1 ইকুয়ালস টু সাইন I2 বাই সাইন R2। যেহেতু এখানে I1 আর I2 সমান কার ক্ষেত্রে? মিনিমাম ডেভিয়েশনে। তো অ্যাট মিনিমাম ডেভিয়েশন কন্ডিশন ডেল্টা এম কন্ডিশন, এগেন আমরা বলতে পারি এটার এটা 0 হয়ে গেল। এটার এটা একই বলে কেটে গেল, তখন পড়ে থাকে কি? সাইন R1 ইকুয়ালস টু সাইন R2, দ্যাট মিনস R1 ইকুয়ালস টু R2। তাহলে মিনিমাম ডেভিয়েশনের দুটো কন্ডিশন বেরোলো, এটাই তোমাকে জানতে চেয়েছে যে R1 R2 সমান হয় আর I1 I2 সমান হয়। তাহলে ন্যূনতম চ্যুতির শর্তগুলো উল্লেখ করো। একটা শর্ত হলো আপতন কোণ নির্গমন কোণ সমান আর R1 R2 সমান। ঠিক আছে, এই দুটো শর্তের কথা বলা হয়। আর একটা শর্ত কি? আমরা সব সময় দেখব যে এই যে রশ্মি এই যে যাচ্ছে, এই যে প্রিজমের মধ্য দিয়ে আলো যখন যাচ্ছে, তো সেই আলো যখন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে সেটা কেমন হবে? সবসময় সেটা ভূমির সাথে সমান্তরাল হবে। এই তিনটে জিনিস বললেই হয়। তাহলে শর্ত কি? I1 I2 সমান, R1 R2 সমান,
আর ভূমি দিয়ে যখন তোমার প্রিজমের ভেতর দিয়ে আলো যখন প্রতিসরণ হবে তখন ভূমির সমান্তরালে যাবে। এই তিনটে শর্ত মিনিমাম কন্ডিশনে দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে এখান থেকে আরেকটা নতুন জিনিস বেরোবে, সেই জিনিসটা তোমাদের এখন লাগবে না, সেটা হলো মিউ বেরোবে। মিউ দিয়ে একটা ইকুয়েশন বেরোবে সাইন ডেল্টা এম প্লাস a/2 বাই সাইন a/2, তবে ওটা এখানে লাগবে না, আপাতত জাস্ট এই তিনটে কথা। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তো এইটা তোমাদের দিয়েছিল, এটা একটা ভালো কোশ্চেন। নেক্সট চলো। আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না যে যে এই যে প্রিজমের এই প্রমাণটা, হ্যাঁ প্রিজমের প্রমাণটা ডিভিশন ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস a, এটা তো আগের বারে পড়ে গেছিল, তাহলে টেস্ট পেপারে তবু এটা বারবার কেন দিচ্ছে, তাই না? এবারে তো ন্যূনতম চ্যুতিটা ইম্পর্টেন্ট হয়ে যায়, মানে এই কনসেপ্টটা। নেক্সট চলো। আচ্ছা, লাস্ট সেট নম্বর 5, সেট নম্বর 5। তাহলে আমি টেস্ট পেপার করাতে করাতে একটা ভুল ইনফরমেশন তোমাদের দিয়েছি, তার জন্য এক্সট্রিমলি সরি। যে এই প্রমাণটা ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রমাণটা তো ইম্পর্টেন্ট হওয়ার কথা নয়, কারণ প্রিজমের এই প্রমাণটা তো আগেরবারে মনে হচ্ছে আমার যতদূর পড়ে গেছে। তোমরা একটু জেনে নেবে। তো দন্ত চিকিৎসায় যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো কেমন? ভাই, দাঁতের চিকিৎসা করতে গেলে বড় দাঁত দেখতে হবে, তার জন্য লাগবে কি, আমাদের উত্তলে তো ছোট হয়, তো অবতল না নিলে বড় তো প্রতিবিম্ব হবে না, তাহলে আমরা অবতল, এটা আমরা অবতলের ব্যবহারে পড়েছিলাম। নেক্সট, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ r হলে RF এর সম্পর্ক কি? r ইকুয়ালস টু 2f। উল্টে যদি বলি f ইকুয়ালস টু r/2, তার মানে 0.5 r, হাফ r, তাহলে কোন অপশনটা? এই অপশনটা সঠিক। নেক্সট, বিপদ সংকেত হিসাবে লাল বর্ণ কেন ব্যবহার করা হয়? এখানে কনসেপ্ট লুকিয়ে আছে স্ক্যাটারিং বা আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং কাকে বলে? আমরা দেখব বায়ুকণা, ধূলিকণা এগুলোর অস্তিত্ব বায়ুমণ্ডলে থাকে বলে আলো স্ক্যাটারিং হয়ে আমাদের চোখে এসে পৌঁছায়, তাই আমরা আলো দেখতে পাই। হ্যাঁ, তুমি একটা লেজার লাইট এখান থেকে ওখানে মারবে, এইখান থেকে ওইখানে যে পড়ছে ওটা তুমি দেখতে পাবে, মাঝখানের পথটা তুমি দেখতে পাবে না। ঠিক আছে, মাঝখানের পাথ তুমি দেখতে পাবে না। তো এটা কেন হয়? এটাই স্ক্যাটারিং এর জন্য হয়। আচ্ছা, তো এখন স্ক্যাটারিং এর জন্য মাঝখানে আলো যে পথে ট্রাভেল করছে সেটা আমরা দেখতেও পেতে পারি। তো যাই হোক, স্ক্যাটারিং এর জন্য আলো বিক্ষেপিত হয়ে সূক্ষ্ম বায়ুকণা, ধূলিকণা দিয়ে আমাদের চোখে এসে পৌঁছায়, তা আমরা দেখতে পাই। এখানে র্যালের সূত্র আমরা দেখেছি যে স্ক্যাটারিং এর মাত্রা ডিপেন্ড করে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিকের সাথে, I প্রপোর্শনাল টু 1/λ⁴। তো যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ মাত্রা কম হবে, কম বিক্ষেপণ হবে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? লালের। তো লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য বা রেডের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য, ল্যামডা বেশি হওয়ার জন্য তার বিক্ষেপণ মাত্রাটা কম হবে। এখন বিক্ষেপণ মাত্রা যদি কম হয়, কম বিক্ষেপিত হবে, তাহলে অন্যান্য লাইটগুলো খুব বেশি বিক্ষিপ্ত হতে পারে, বাট লাল বিক্ষিপ্ত কম হয়, তাই লাল প্রায় সোজা চলে। এখন দূরে অনেক কুয়াশা, ঝাপসা, হ্যাঁ বায়ুকণা, ধূলিকণার কুয়াশা আছে সকালের দিকে, মানে অনেক এক্সট্রিম কন্ডিশন আছে, বিপদ সংকেত আমার এখন দেখাতে হবে। তো আমি যদি লাল না ব্যবহার করে অন্য কোনো কালার ইউজ করি তো তরঙ্গ দৈর্ঘ্য তো ম্যাক্সিমাম পাবো না। হ্যাঁ, তাই তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু ম্যাক্সিমাম হবে না, তো বিক্ষেপণ মাত্রাও সর্বনিম্ন হবে না, সোজা যাবে না, তো একমাত্র লাল আলোই সোজা যাবে। তাহলে বিপদ সংকেতে কুয়াশা ধুলোকণার মধ্যেও আমাদের বিপদ সংকেত দূরে পৌঁছে যাবে লাল আলো দিলে, কারণ এর বিক্ষেপণ সব থেকে কম হয়। তো এই জন্য আমরা বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করি। তো নেক্সট চলো, নীল আলোতে লাল ফুলকে কেমন দেখাবে? এখানে হলো ফান্ডা কি? ফান্ডা হলো যে আমরা কালারগুলো কেন দেখি। এই যে তুমি এইটাকে নীল কেন দেখছো, কেন ব্লু দেখছো? বিকজ অফ এই গেঞ্জিটাকে ব্লু দেখছো কারণ সূর্যের মানে যে কোনো আলো, সাদা আলোর সবকটা বর্ণ শোষিত হয়েছে এখানে, শুধু নীলটা তোমার চোখে গিয়ে পৌঁছেছে। তুমি কেন আমার চুলকে কালো দেখছো? বিকজ অফ সবকটা আলো এখানে শোষিত হয়েছে, কোনো আলো প্রতিফলিত হয়নি, তাই তুমি কালো দেখছো। কেন তুমি সাদা দেখছো এই কালারটা? কেন তুমি এই কালারটাকে সাদা দেখছো? কেন তুমি সাদা দেখছো? কারণ সব আলোই, সব কালার এখানে প্রতিফলিত হয়ে তোমার চোখে গেছে, তাই সবগুলো থেকে প্রতিফলিত হয়েছে বলে 7টা আলো মিশে সাদা দেখাচ্ছে, 7টা কালার মিশে। তাহলে যখন শুধু সবুজ প্রতিফলিত হবে আর বাকি সব শোষিত হবে তখন সবুজ দেখব, তাই না? এখন আমরা কি করেছি, নীল আলো ছিল, তাহলে নীল বর্ণ কখন দেখব? নীল বর্ণ তখন দেখব যখন নীলটা প্রতিফলিত হবে, বাকি সব শোষিত হবে, তাহলে ওই জন্য নীল কালার দেখা যায়।
আচ্ছা, লাল ফুল যদি থাকে তা লাল কালার কেন দেখা যাবে? লালটাই শুধু প্রতিফলিত হয়েছে, বাকি সব শোষিত হয়েছে। তাহলে লাল ফুল মানে সাধারণ, এখানে আমি যদি লাল ফুল রাখি লালই দেখাবে। কেন দেখাবে? কারণ সাদা আলোর সব আলো প্রতিফলিত, সব আলো শোষিত হবে, শুধু লাল আলোটা প্রতিফলিত হয়ে চোখে পৌঁছাবে, তাই লাল দেখাবে। এখন এই লাল ফুলকে যদি আমি নীল আলোতে রাখি, এই লাল ফুলকে আমি নীল লাইট বা ব্লু লাইটে রেখে দিলাম, তো তখন কি হবে? নীল বা ব্লু লাইটে রেখে দিলে তো লাইটটা এখন ব্লু, তাহলে সে কি করবে? লাল ফুলে শোষিত হবে, কারণ লাল ফুলে শুধু লাল আলোই প্রতিফলিত হয়, বাকি সব শোষিত হয়। তাহলে ব্লু এসে শোষিত হবে, তাহলে ব্লু এসে লাল ফুলে শোষিত হলে সব শোষিত হয়ে গেল, কোনো প্রতিফলিত আলো নেই, প্রতিফলিত লাইট নেই। তাহলে কি এখন লাল ফুল কালো দেখাবে? তাহলে উত্তর কি হবে? উত্তর হলো লাল ফুল কালো দেখাবে। তাহলে কেমন দেখাবে? কালো দেখাবে, কারণ সব শোষিত হলে মাথার চুলের মতো কালো দেখায়। কনসেপ্ট বোঝা গেল? নেক্সট চলো, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? একটু আগেই বলে দিলাম, রিপিটেড কোশ্চেন। আচ্ছা, এটা একটা কোশ্চেন, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, জলের 1.33, তাহলে কাঁচের মধ্যে আলোর বেগ এত হলে জলে আলোর বেগ কত? আচ্ছা, জলে আলোর বেগ, জলের প্রতিসরাঙ্ক মিউ হলে মিউ বের করার ফর্মুলা c/v। ভি হলো জলের বেগ, জলে আলোর বেগ, তাহলে জলের আলোর বেগ c/মিউ হবে। তো সি হলো শূন্য স্থানে আলোর বেগ এটা, আর মিউ কত? মিউ হলো জলের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক 1.33, তাহলে উত্তর তোমার বেরিয়ে গেল। তাহলে স্যার এগুলো দেওয়ার কি মানে? তো এগুলো আমি বুঝতে পারছি না যে কাঁচের প্রতিসরাঙ্ক কেন দিল আর কাঁচে আলোর বেগ কেন দিল। হয়তো এখান থেকে সি বের করতে দিয়েছে, কিন্তু সি তো অলরেডি তোমরা জানো, কাঁচের প্রতিসরাঙ্ক কাঁচে আলোর বেগ বসিয়ে দিলে তো সি বেরোবে, তো সি তো তোমাদের জানা। তো দেখো সি বেরোচ্ছে কিনা, কাঁচের প্রতিসরাঙ্ক দেখো কত ছিল, মিউ গ্লাস, আর সি তোমার বের হবে আর ভি গ্লাস, এটা ওয়াটার, ওয়াটার। তো দেখো, তো তোমার সি বেরোবে কত? মিউ গ্লাসের ভ্যালু 1.5 আর ভি এর ভ্যালু হলো 2 × 10⁸। এইটা বের করার জন্য, এটা 1.5 দুকানি কত হয়? 3, 3 × 10⁸ আলোর বেগ, এটা বের করার জন্য দিয়েছে, কিন্তু তুমি আলোর বেগ অলরেডি জানো, তোমার বের করানোর কি দরকার আছে? তাহলে অ্যান্সার হবে এটা। তো এটা অ্যান্সার কত হয় তোমরা দেখে নাও। 1.33 আমার যতদূর মনে হচ্ছে 4/3, কারণ 1.33টা সবসময় জলের প্রতিসরাঙ্ক হয়, জলের প্রতিসরাঙ্ক আমরা সবসময় জানি যে 1.33 জলের প্রতিসরাঙ্ক অ্যাকচুয়ালি 4/3 হয়, আর জানার কথা, একদম শিওর কথা। তো 3 × 10⁸ আর এটার জায়গায় 4/3 বসাবো, 3 ওপরে যাবে, 3 ওপরে গিয়ে আসবে 9/4, ঠিক আছে, 9/4 × 10⁸। সো অ্যান্সার কত হবে? 9/4 মানে 4 × 4, 4 দুকানি 8, 1 × 10, 4 দুকানি 8, 2 × 20, 4 × 5 = 20, তাহলে এত হলো আমার অ্যান্সার। তাহলে জলে আলোর বেগ 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে। এই দেখো 4কে আমি 3 দিয়ে ভাগ করছি, দেখো তোমার 1.33 আসছে, স্বাভাবিক ব্যাপার। নেক্সট চলো পরের কোশ্চেনে যাই। বাবা এখনো এতগুলো কোশ্চেন, এখনো এতগুলো কোশ্চেন। আচ্ছা, দেখাও যে প্রিজমের মধ্য দিয়ে এটা তো আমি প্রমাণ করে দিয়েছি, রিপিট কোশ্চেন। এখন এই কোশ্চেন কেন বারবার রিপিট হচ্ছে আমি জানি না, এটা তো মনে হচ্ছে আগের বারে মাধ্যমিকে এসেছিল। তো যাই হোক চলো, তোমাকে আমি 3টে দর্পণ দিলাম, একটা উত্তল, অবতল, সমতল, স্পর্শ না করে কোনটা কি কিভাবে বুঝবে? তো এখন হলো আমি ওই দর্পণের সামনে একটা বস্তু রাখলাম, যদি সমতল দর্পণ হয় তাহলে বস্তুটির সেম আকারের, সেম সাইজের, ঠিক আছে, সেম সাইজের বা সমান আকারের অসৎ প্রতিবিম্ব তৈরি করবে। যদি অবতল হয় তাহলে কি হবে? অসৎ প্রতিবিম্ব কেমন তৈরি হবে? অবতলের এখানে সামনে রাখলে, মেরু আর ফোকাসের সামনে রাখলে সেটা হবে আকারে অনেকটা বড়। তো সেটা কোথায় তৈরি হবে? অবতলে। অবতলে প্রতিবিম্ব এইখানে তৈরি হয় এবং আকারে অনেকটা বড় হয়। তাহলে সেম সাইজ হলে সমতল, আকারে বড় হলে কি হবে? অবতল। আকারে ছোট হলে উত্তলে, দেখবো এখানে বস্তু রাখলে এই পারে ছোট প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে আকারে ছোট, সেম মানে সমশীর্ষ মানে সোজা প্রতিবিম্ব, এবং সবগুলোইতে দেখো অসৎবিম্ব, 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 অসৎবিম্ব এবং সোজা সব। এখানে শুধু সাইজ সেম, সাইজ বড় আর সাইজ ছোট। তাহলে সাইজ ছোট হলে এটা হলো অবতল, এটা হলো উত্তল,
উত্তল, আর সাইজ বড় হলে এটা হলো অবতল, আর সাইজ সমান হলে এটা হবে কি, এটা হবে তোমার, বা আকার সমান হলে, প্রতিবিম্বের আকার সমান হলে এটা হবে সমতল। তাহলে কোনটা কি দর্পণ, এইভাবে আমরা চিহ্ন নিতে পারবো। নেক্সট কোশ্চেন চলো। আচ্ছা, এটা কি লাস্ট সেট? 6টা সেট দিয়ে দিল নাকি? আরে যা গুলিয়ে গেছে আমার, সেট নাম্বার হয়তো এদিক ওদিক হয়েছে। সেট 5 লিখেছি তো সেট 4 তার আগেরটা লেখা হয়েছিল তো, এটাতে লেখা হয়নি সেট নাম্বার, না এই সেট নাম্বার 4, সেট 5 4 তার আগেরটা কি আছে, তার আগেরটা তাহলে সেট 3, সেট 3 তার আগেরটা কি আছে 2। আচ্ছা, এটা হলো সেট 2, হ্যাঁ সেট 1 তো ঠিকই আছে তো। তাহলে একটা সেট বেশি দিয়ে দিয়েছে, এখানে 6টা সেটে সলভ করানো হচ্ছে। তো চলো দিয়েছে যখন করিয়ে দিই, দিয়েছে যখন করিয়ে দিই। 5টা সেট বলে ভাই 6টা সেট করিয়ে দিচ্ছি, ঠিক আছে বাবু। চলো তাহলে সেট নাম্বার 6, সেট 6 পেজ নাম্বার দেখেই তুমি নিয়ে নিতে পারবে, পেজ হলো 221। হ্যাঁ, নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে নিচের কোন বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্কের মান সর্বাধিক? বলো কার প্রতিসরাঙ্ক বেশি? লালের তরঙ্গ দৈর্ঘ্য প্রতিসরাঙ্কের রিলেশন কি? রিলেশন মিউ ইকুয়ালস টু a প্লাস বি ল্যামডা a স্কোয়ার কসির সূত্র। তো বলছে কি যার ল্যামডা বেশি তার মিউ কম, তো ল্যামডা বেশি লালের, তো মিউ লালের কম, ল্যামডা কম কার? বেগুনির, তো বেগুনির মিউ বেশি, তাহলে বেগুনির হলো মিউ বা প্রতিসরাঙ্ক বেশি। নেক্সট চলো, উত্তল লেন্স সাপেক্ষে প্রধান অক্ষের উপরে কোন বস্তুর কোন অবস্থানে প্রতিবিম্ব কি বলেছে? উত্তল লেন্সের সাপেক্ষে প্রধান অক্ষের উপরে বস্তুর কোন অবস্থানে প্রতিবিম্ব বিবর্ধন 1-এর থেকে বেশি হবে। আচ্ছা, প্রতিবিম্বের বিবর্ধন 1-এর থেকে বেশি কি করে হয়? প্রতিবিম্বের বিবর্ধনের ফর্মুলা হলো ইমেজের সাইজ বাই অবজেক্টের সাইজ অথবা ভি বাই ইউ। তো এইগুলো ভ্যালু 1-এর থেকে বেশি, তার মানেটা কি? তার মানেটা হলো ইমেজটা বড়। হ্যাঁ, এটা 1-এর থেকে বেশি মানে কি, ইমেজ বড় অবজেক্টের থেকে। ইমেজ বড় অবজেক্টের কখন হয়? অবজেক্ট থেকে কখন হয়? দেখো, যখন উত্তল লেন্সে এফ আর 2f এর মাঝে থাকবে, এগুলো জানতে হয় তোমাকে, এফ আর 2f এর মাঝে থাকবে। তাহলে এইটা হলো এফ আর এটা হলো 2f, তখন কি প্রতিবিম্ব তৈরি হয়? আচ্ছা, ওটা যদি না দেখো ওই দূরত্ব দেখে বুঝতে পারবে। তুমি এখন যদি মনে না থাকে কোনটা কি প্রতিবিম্ব তৈরি হবে, তাহলে দূরত্ব দেখে বুঝতে পারো যখন প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব থেকে বেশি হবে কিনা। আচ্ছা, প্রতিবিম্ব দূরত্ব বেশি হতে হবে, তখনই একমাত্র বিবর্ধন বেশি হবে। তাহলে আমি যদি এইখানটায় রাখি, এখানটায় রাখি, তো এখানটা দেখো প্রতিবিম্ব এই পারে তৈরি হয়, প্রতিবিম্ব এই পারে তৈরি হয়, তাহলে প্রতিবিম্ব দূরত্ব বস্তুর থেকে বেশি, তাহলে এটা একটা কন্ডিশন হতে পারে। আচ্ছা, আমি যদি অসীমে রাখি তাহলে ফোকাসে তৈরি হয়, তাহলে বস্তু দূরত্ব বেশি, এটা পসিবল নয়। আবার আবার অসীম থেকে এইখানে রাখি তাহলেও হবে না, আবার যদি ফোকাসে রাখি তাহলেও হবে না। এখানে তৈরি ফোকাসে রাখলে 2f এ রাখলে তৈরি হবে কোথায়? 2f এ রাখলে এদিকে কোথাও তৈরি হবে। 2f এ রাখলে, আচ্ছা ফোকাসে তৈরি হবে, হ্যাঁ f2f এর মাঝে তৈরি হবে, এটাতেও হবে না। আচ্ছা, f2f এর মাঝে রাখলে কোথায় তৈরি হবে? f2f এর মাঝে রাখলে তাহলে তখন তৈরি হবে তোমার, এখান থেকে গেল এই গেল, এটা এই পারে তৈরি হবে, এই পারে বড় প্রতিবিম্ব এই পারে, তাহলে এটা একটা কন্ডিশন হতে পারে। দেখো প্রতিবিম্ব দূরত্ব বস্তু থেকে বেশি হয়ে গেছে, তাহলে f2f এর মাঝে এটা হতে পারে। আর একটা কি 2f এ, 2f এ বস্তু রাখলে অসীমে থাকলে f এ তৈরি হয়েছে, 2f এ থাকলে, ও 2f মানে বক্রতা কেন্দ্র, 2f এ থাকলে 2f এ, তাহলে 2f এ থাকলে হবে না, 2f এ থাকলে সেম আকারের হবে, তাই না? 2f এ থাকলে সেম আকারের হবে, তো 2f টা হবে না। 2f এর বাইরে, 2f এর বাইরে থাকলেও পসিবল নয়, কারণ বাইরে থাকলে তৈরি হয়ে যাবে এই দিকে, তো এটাও পসিবল না। বাইরে থাকলে মাঝখানে f2f এর মাঝখানে হবে, এটাও পসিবল না। তাহলে একমাত্র পসিবল কখন? একমাত্র পসিবল হলো এইটা, f2f এর মাঝে থাকলে। তাহলে উত্তর হবে অপশন এ। কারণ ইমেজের সাইজ বড় কি ছোট আমি বুঝতে পারছি না, কিন্তু এটা দেখে তো বুঝতে পারবো, এটা দেখে তো বুঝতে পারবো m গ্রেটার দ্যান 1 মিনস v গ্রেটার দ্যান u হবে, প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব থেকে বেশি হবে। তো একমাত্র f2f এর মাঝে রাখলে
F2F এর মাঝে বস্তু থাকলে প্রতিবিম্ব এইখানে বড় তৈরি হয়, তাই না? বিবর্ধন তখন গ্রেটার দ্যান 1 হবে। বা দেখো প্রতিবিম্ব দূরত্ব এটা, বস্তু দূরত্ব এটা, প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব থেকে বেশি। ঠিক আছে, তাহলে উত্তর হবে এটা। হয়ে গেল। নেক্সট চলো, কোন আলোকীয় ঘটনার কারণে আকাশ নীল দেখায়? আমরা জানি আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং এর জন্য আলো নীল দেখায়, আকাশ নীল দেখায়, তাই না? তোমরা পড়েছি তো, কেন দেখায়? বিক্ষেপণ বা স্ক্যাটারিং এর জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মায়োপিয়া চিকিৎসায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? বারবার একই কোশ্চেন আসছে, তো অবতল। তারপরে কি, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ কেন হয়? কারণ প্রিজমে বিভিন্ন বর্ণের আলোগুলোর জন্য প্রতিসরাঙ্ক আলাদা হয়, প্রতিসরাঙ্ক আলাদা হওয়ার জন্য তাদের বিভিন্ন বর্ণের আলোগুলোর বেগ আলাদা হয়ে যায়, তাদের বিচ্যুতি বেশি কম বেশি হয়, এবং তার জন্য দেখব আলোগুলো বিভিন্ন কোণে বেঁকে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে যায়, এবং তার জন্য আমরা আলোর বিচ্ছুরণ ঘটতে দেখতে পাই, তাই না? এটা বলে দিলেই হয়ে গেল, তাই না? ওই ঘটনাগুলো বলে দিলে তোমার এখানে হয়ে গেল। আচ্ছা, তো নেক্সট যাব আমরা তাহলে প্রিজমে কেন সাদা আলোর বিচ্ছুরণ হয়? কারণ সাদা আলো প্রিজমে এসে পড়লে তার দেখেছি আমরা বিভিন্ন আলোতে ভেঙে যায়। কেন ভেঙে যায়? কারণ বিভিন্ন বর্ণের আলোর জন্য প্রিজমের প্রতিসরাঙ্ক আলাদা হয়, তাই সবার বিচ্যুতি বিভিন্ন রকমের হয়। বেগুনির সব থেকে বেশি বিচ্যুতি, লালের সব থেকে কম বিচ্যুতি, পরপর এভাবে বিভিন্ন বিচ্যুতির কারণে পরপর আমরা দেখব যে এরকম বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে গিয়ে এখানে একটা প্যাটার্ন তৈরি করে, ব্যান্ড তৈরি করে, স্পেকট্রাম বলে। তো এইগুলো এই কারণে আলোর বিচ্ছুরণ হয়, বলে দিলে হয়ে গেল। একটি কাঁচের তৈরি অবতল লেন্সকে বায়ুমধ্যে রাখলে অপসারী প্রকৃতি হয় কেন? কাঁচের তৈরি অবতল লেন্সকে বায়ুতে রাখলে কি হয়? অপসারী প্রকৃতির হয় কেন? দেখো, অবতল লেন্স মানে এইরকম, এরকম। তো অবতল লেন্সের অপসারী প্রকৃতি কেন হয়? কারণ আমরা দেখতে পাবো অবতল লেন্সে আলো এসে প্রতিসরণের ফলে, দেখো সমান্তরাল, ধরো এটা হলো তোমার প্রধান অক্ষ, তো সমান্তরাল রশ্মিগুলো আসলে দেখতে পাবো এরা দূরে সরছে প্রতিসরণের ফলে, ঠিক আছে? দূরে সরছে। আচ্ছা, তাহলে কি গল্প দাঁড়ায়? এটা যদি আমি পিছনে টানি তাহলে দেখবো এর ইমেজ তৈরি হয় বা কোত্থেকে প্রতিষ্ঠিত হচ্ছে, এরকম একটা স্পেসিফিক পয়েন্ট থেকে প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হয়, তাহলে তখন কি হয়? এইটা অপসারী ক্রিয়া। তাহলে কেন আমাদের বায়ু মাধ্যমে রাখলে এর অপসারী ক্রিয়া হয়? কারণ হলো যখন সমান্তরাল রশ্মি অবতল লেন্সে এসে আপতিত হয় তখন অভিলম্ব থেকে দূরে সরে যায় সবগুলো, কারণ ঘন থেকে লঘুতে যাচ্ছে, ঘন থেকে লঘুতে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যায়, দূরে সরে গেলে এদিকে যাবে, তখন একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এটার অ্যাকচুয়াল ব্যাখ্যা হলো এরকম, যেটাকে আমি এভাবে লিখ করতে পারি যে ছোট ছোট অনেকগুলো প্রিজমে কাটতে পারি। তো প্রিজমে কাটলে এই প্রিজমগুলো সব উল্টো প্রিজম, দেখো উল্টো প্রিজম, আর মাঝখানেরটা কাঁচ ফলক, তাই না? কাঁচ ফলক যেটা মাঝখানে সোজা বেরিয়ে গেল, মাঝখানেরটাতে কোনো অসুবিধা নেই, মাঝখানেরটাতে সোজা বেরিয়ে গেল, হ্যাঁ। আর বাকিগুলোতে উল্টো প্রিজম। সোজা প্রিজমে কি হয়? সোজা প্রিজমে এই গেল ভূমির দিকে বেঁকে যায়, উল্টো প্রিজমে ভূমি থেকে দূরে সরবে, তাই প্রত্যেকটাতে এই গল্প হয়েছে, এভাবেও ব্যাখ্যা দেওয়া যায়। আচ্ছা, নেক্সট চলো, ওই জন্য অপসারী প্রকৃতি হয়। উত্তল লেন্স দ্বারা কোনো বস্তুর অসৎ বিম্ব প্রতিবিম্ব গঠন ছবি দেখাও। এটা তো আমরা মনে করেছি নাকি? উত্তল লেন্স, হ্যাঁ এটা তো করে দিয়েছি। এই উত্তল লেন্স অসৎ বিম্ব দেখাতে গেলে তো অপটিক্যাল সেন্টার আর ফোকাস এর মাঝখানে বস্তু থাকবে, একটা যাবে এইরকম, সেটা ফোকাস এখানকার ফোকাস দিয়ে যাবে, এখানকার ফোকাস দিয়ে বেরোলো, আর একটা সোজা এটা চলে গেল, পিছনে জুড়লে এরকম ইমেজ তৈরি হয় এখানে অসৎ বিম্ব। হয়ে গেল, এটা তো দেখিয়েছি। আর ব্যাখ্যাগুলো বলে দেবে কোনটার প্রতিবিম্ব হয়, কিভাবে মেলে, হ্যাঁ প্রতিষ্ঠিত রশ্মিগুলো মিললে পিছনে বাড়াতে হয়, এগুলো লিখে দিতে হবে। নেক্সট চলো, একটি প্রিজমের মধ্য দিয়ে কোনো আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা। তো এটা তো আমাদের জানাশোনা কোশ্চেন, বারবার রিপিট হচ্ছে, তো এটা এতবার রিপিট হচ্ছে কেন জানি না, মনে হচ্ছে আগেরবার এসেছিল। এরপরে দেখো,
আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো। তো স্নেলের সূত্র তোমরা জানো, মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। আপতন কোণ আর প্রতিসরণ কোণের সাইন যে মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে রশ্মিটি তার প্রতিসরণকে সমান, বা এটা ইকুয়ালস টু ধ্রুবক, যেটাকে বলা হয় ওই মাধ্যমটির প্রতিসরাঙ্ক যে মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। এখন বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে, প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে? তাহলে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমটা ধরো কোনো স্পেসিফিক মাধ্যম আছে, তার প্রতিসরাঙ্ক √2। আচ্ছা, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ কত হয়েছে? আপতন কোণ ভাই 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি মান কত? তাহলে প্রতিসরণ কোণ কত হয়েছে আমরা জানি না, আর কত হয়েছে জানি না। তো স্নেলস ল কি বলে? সাইন 45 ডিগ্রি হলো সাইন আই, সাইন আর যেটা আমরা বের করব, এটা ইকুয়ালস টু কি, এই মাধ্যম যে মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তার প্রতিসরাঙ্ক, কত দেওয়া আছে? √2। তাহলে এখান থেকে সাইন আর কত বেরিয়ে গেল? সাইন আর বেরিয়ে গেল সাইন 45 মানে 1/√2, আর এই √2 নিচে ভাগ হলো, তাহলে কত দাঁড়ালো? সাইন আর মানে হাফ দাঁড়ালো, দ্যাট মিনস আর হলো 45, এই কি হলো, আর হলো 30 ডিগ্রি, কারণ হাফ মানে কত? হাফ মানে 30 ডিগ্রি, তাহলে এটা হলো 30 ডিগ্রি। তো চ্যুতি কত হয়? এটা থেকে এটা বিয়োগ করলে তাহলে ডেভিয়েশন হবে 45 থেকে বিয়োগ গেল 30, তো বেরোবে 15 ডিগ্রি। 15 ডিগ্রি হলো আমাদের চ্যুতিকোণের মান। আচ্ছা, এই তোমার শেষ 6টা সেট শেষ করে দিলাম। আচ্ছা, তুমি এখানে বলো, আমাদের এই কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে একটাও কোনো কিছু মুখস্থ করতে হয়েছে? কিচ্ছু মুখস্থ করতে হয়নি। কনসেপ্ট ঠিকঠাক জানা থাকলে সব কোশ্চেন নামিয়ে দেওয়া যাচ্ছে, ঠিকঠাকভাবে নামিয়ে দেওয়া যাচ্ছে। এর জন্য কি গুছিয়ে কীভাবে লিখতে হবে তা জানতে হচ্ছে, শিখতে হচ্ছে? তাও হচ্ছে না। তুমি যেটা জানো ঠিকঠাক, সেটা ঠিকঠাক সায়েন্টিফিক্যালি লিখলে ওটা হয় টু দ্য পয়েন্ট অ্যান্সার, এবং ওই অ্যান্সারটাই টিচাররা বেশি পছন্দ করে এবং ওখানে ফুল মার্কস দেয়। তাই তোমাকে এভাবে উত্তর করতে হবে এবং কনফিডেন্সের সাথে উত্তর করে আসতে হবে, আর তার জন্য প্রয়োজন বুঝে বুঝে পড়া। তো এটাই আলটিমেটলি আজকে ক্লাস থেকে তোমরা বুঝতে পারলে। তো এটা গেল এবিটের টেস্ট পেপারের লাস্ট 6টি পেজের সলিউশন, লাস্ট 6টি সেটের সলিউশন। বাকি আরও 3-4টি সেট বা 5-6টি সেট আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। বাকি 4টি সেট তোমাদের HW থাকলো, তোমরা করো। এবারে কিছু প্রশ্ন রিপিট পাবে, সেগুলো আর করতে হবে না, বাকিগুলো সলভ করো নিজেরা। এখানে অনেক ডিফারেন্স এবং সুন্দর সুন্দর কোশ্চেন আমরা পেয়েছি, যেগুলো আমরা সলভ করেছি। দারুণ মজাও লাগলো ক্লাসটা করে, তোমরাও ক্লাসটা মজার সাথে করবে। এবং যেহেতু এটা আমার প্রথম ক্লাস তোমাদের জন্য, তাই প্রত্যেককে রিকোয়েস্ট একবার কমেন্ট সেকশানে জানাবে ক্লাসটা কেমন হলো, তাহলে আমি আরও এনকারেজ হব, তোমাদের জন্য আরও ক্লাস দেবো। তো নেক্সট ক্লাস তোমাদের জন্য আসবে লাইভ, এটা তো রেকর্ডেড গেল, নেক্সট আসবে তোমাদের জন্য লাইভ। এই লাইভটা হবে কবে? এই লাইভটা হবে মঙ্গলবার রাত 9টায়, ঠিক আছে? মঙ্গলবার, এই সামনের মঙ্গলবার রাত 9টায়। তো লাইভটা কিসের উপরে? তোমাদের সব থেকে টাফ লাগে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম হলো প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ। ওই চলতড়িতের এরকম প্রথম 5টি সেটের আমরা সলভ করব, ঠিক আছে? লাইভে করব রাত 9টায় মঙ্গলবার। তোমরা সবাই চলে এসো কিন্তু ক্লাসটাতে, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ক্লাসগুলো দেখবে, এবং তোমরা এখন খুব সিরিয়াস হয়ে সামনের মাধ্যমিকের জন্য পড়ো, কারণ মাধ্যমিকের রেজাল্ট ভালো হলে অনেক লাভ আছে, ঠিক আছে? চলো, ভালো করে সিরিয়াসলি তোমরা মাধ্যমিকের জন্য পড়ো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। তো চলো, টাটা।